পড়ছি হুমায়ুন আহমেদের লেখা পিপলি বেগম। তারা তিন বোন, তিলু, বিলু, নীলু। সবচেয়ে বড় হলো তিলু। সে ভিকারুন্নেসা স্কুলে ক্লাস 7-এ পড়ে, খুব শান্ত মেয়ে। তারপর বিলু, সেও ভিকারুন্নেসা স্কুলে পড়ে, ক্লাস 3। সে মোটেও শান্ত না, দারুণ হইচই করে। কদিন আগে সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙেছে। ভাঙা হাত প্লাস্টার করে এখন তার গলায় ঝোলানো। বিলু খুব খুশি, হাতের প্লাস্টারের ছবি আঁকতে পারছে। সবচেয়ে ছোট নীলু, এবার তার স্কুলে ভর্তি হবার কথা ছিল। অনেক কটা স্কুলের টেস্ট দিয়েও অ্যালাউ হয়নি। নীলু খুব কেঁদেছিল। নীলুর বাবা মতিন সাহেব বলেছেন, মা, পচা স্কুলগুলিতে তোমাকে পড়তে হবে না, আমি তোমাকে পড়াবো। নীলু অবাক হয়ে বলেছে, তুমি কি করে পড়াবে? তুমি তো মাস্টার না, তুমি ডাক্তার। ডাক্তাররাও পড়াতে পারে মা? না, পারে না। নীলুর কথাই ঠিক হয়েছে। মতিন সাহেব পড়াতে পারছেন না, সময় পাচ্ছেন না। তিনি সেই সকালে যান, ফিরতে রাত 11টা বাজে। তিলু, বিলু ঘুমিয়ে পড়ে। ঘুম ঘুম চোখে জেগে থাকে নীলু। মতিন সাহেব ঘরে ঢুকতেই সে বলল, বাবা, আমাকে পড়াবে না? অবশ্যই পড়াবো মা। বই নিয়ে আসবো? আজ তো অনেক রাত হয়ে গেছে, কাল থেকে আমরা শুরু করব। আচ্ছা। কালও শুরু করা যায় না, আরও দেরি হয়। তিলু বিলুর মা শাহানা একদিন বললেন, তুমি কয়েকদিন হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় থাকো তো, বাচ্চারা তোমার চেহারা ভুলে যাচ্ছে। একদিন দেখা যাবে রাস্তার কাউকে দেখে চেঁচিয়ে উঠে বলবে, বাবা, বাবা। মতিন সাহেব সত্যি সত্যি ছুটি নিয়েছেন, 2 দিনের ছুটি। বাচ্চাদের সঙ্গে তিনি গত 2 দিন ধরে আছেন। ওদের সঙ্গে চোর পুলিশ খেলেছেন, মনোপলি খেলেছেন, নাম দেশ ফুল ফল খেলেছেন। এখন সন্ধ্যা, মেয়েরা বাবাকে ঘিরে বসেছে। বাইরে ঝুম বৃষ্টি, ইলেকট্রিসিটি চলে গেছে, ঘরে মোম জ্বালানো হয়েছে। গল্প শোনার রাত, মেয়েরা গল্প শুনতে চায়। মতিন সাহেব পড়েছেন মহাবিপদে, কোনো গল্পই তার মনে আসছে না। 5 মিনিট ধরে তিনি মাথা চুলকাচ্ছেন। মাথা চুলকালে ছেলেবেলায় শোনা কোনো গল্প মনে পড়তে পারে, এই তার ক্ষীণ আশা। মাথা চুলকানোয় কোনো লাভ হচ্ছে না। তিলু বলল, কি হলো বাবা, শুরু করো। তুমি না বলেছিলে আমাদের সব কথা শুনবে? কি শুরু করব? কি আবার গল্প? কিসের গল্প শুনতে চাও, ভূতের? বিলু বলল, ভূতের গল্প আমি মরলেও শুনবো না, একটা বাঘের গল্প বলো বাবা। মতিন সাহেব ঘরের ছাদের দিকে তাকিয়ে রইলেন। যদি ছাদের দিকে তাকালে কিছু মনে পড়ে। কি হলো বাবা? মনে করার চেষ্টা করছি, মনে আসছে না। একবার শুরু করে দাও, শুরু করলেই দেখবে মনে পড়বে। কিভাবে শুরু করব? বলো, এক দেশে ছিল এক বাঘ। মতিন সাহেব নড়ে চড়ে বসলেন। বৃষ্টি আরও চেপে আসছে, কে জানে ঝড় শুরু হবে কি না। তিনি অসহায় গলায় বললেন, তোর মা ফেরার পর গল্প শুরু করলে কেমন হয়, সেও শুনতে পেত। নীলু বলল, মা আজ রাতে ফিরবে না বাবা। মা ছোটো মামার বাসা থেকে টেলিফোন করেছে, সে মামার বাসায় আটকা পড়েছে। বাড়ির সামনেই 1 কোমর পানি। মা কাল ভোরে আসবে। মা বলেছে তুমি যেন আমাদের দেখে শুনে রাখো। বলিস কি? এ তো আরেক যন্ত্রণা হলো। কোনো যন্ত্রণা হয়নি বাবা, তোমাকে কিছু দেখতে হবে না, তুমি গল্প বললেই হবে। 3 জনের জন্য 3টা গল্প, শুরু করো। রাতের খাবারের কি ব্যবস্থা হবে? মা রান্না করে রেখে গেছে, খিদে লাগলে আমরা খেয়ে নিব। কি রান্না? খিচুড়ি আর ডিমের তরকারি। হাঁসের ডিম না মুরগির ডিম? বাবা, তুমি ইচ্ছা করে অন্য কথা বলছো। গল্প শুরু করো। রাতের খাওয়ার পর শুরু করলে কেমন হয়? খুব খারাপ হয়, শুরু করো বাবা। মতিন সাহেব বললেন, এক দেশে ছিল এক পিঁপড়া। তিলু চেঁচিয়ে বলল, বাবা তুমি কি বললে? কি ছিল? পিঁপড়া। পিঁপড়া? তুমি কি পিঁপড়ার গল্প বলবে? পিঁপড়ার কি কোনো গল্প হয় বাবা? বাঘের গল্প যদি হয়, হাতির গল্প যদি হয়, তাহলে পিঁপড়ারও গল্প হয়। বিলু বলল, এত ছোট একটা জিনিস চোখেই দেখা যায় না। মতিন সাহেব বললেন, ভূতও তো চোখে দেখা যায় না, পিঁপড়া ছোট হলেও দেখা যায়। তিলু বিলু বলল, আমরা পিঁপড়ার গল্প শুনবো না। শুধু নীলু বলল, সে শুনবে। নীলু বলল, বাবা তুমি আবার বানিয়ে বানিয়ে গল্প বলবে না তো? অসম্ভব, বানিয়ে বলবো না। সত্যি গল্প? গল্প সবসময় সত্যি হয়, গল্প কখনো মিথ্যা হয় না। তিলবিলু বলল, সব গল্পই কি সত্যি? অবশ্যই সত্যি। একটা গল্পে যখন বাঘ কথা বলে, সেটাও কি সত্যি? সেটাও সত্যি। এমনই পৃথিবী আর অল্পের পৃথিবী, এমনি পৃথিবী আর গল্পের পৃথিবী দুটো আলাদা পৃথিবী। দুটি পৃথিবীই সত্যি। আমাদের পৃথিবীতে বাঘ কথা বলে না, কিন্তু গল্পের পৃথিবীতে বলে। বুঝতে পারলে? তিলুবিলু মাথা নাড়ল না, তবে নীলু মাথা নাড়ল, অর্থাৎ সে বুঝেছে। বিলু বলল,
বাবা দেখো, নীলু কিছু না বুঝেই মাথা নাড়ছে। মতিন সাহেব বললেন, আমার ধারণা নীলু ঠিকই বুঝেছে। ছোট বলে যে সে কিছু বুঝবে না তা তো না, বরং ছোটরাই অনেক বেশি বোঝে। মতিন সাহেব গল্প শুরু করলেন। এক দেশে ছিল এক পিঁপড়া, মেয়ে পিঁপড়া। তার নাম পিপলি বেগম। বয়স খুব বেশি না, মানুষের হিসেবে তার বয়স 13 বছর। দেখতে সে খুব সুন্দর। সবচেয়ে সুন্দর তার চোখ, ঝকঝকে নীল। চোখ দেখলেই বোঝা যায় পিপলি বেগমের খুব বুদ্ধি। স্কুলের পরীক্ষায় সে সবসময় ফার্স্ট হয়। শুধু সেবার পরীক্ষায় খুব খারাপ করলো। অঙ্কে পেল মাত্র 19, ভূগোলে 23। তাদের আপা পিপলিকে অফিস ঘরে ডেকে নিয়ে গেলেন। নীলু বলল, বাবা ওদের স্কুল আছে? অবশ্যই আছে, স্কুল থাকবে না কেন? স্কুল আছে, কলেজ আছে, সেখানে সবাইকে পড়াশোনা করতে হয়। ওদের স্কুলগুলি কেমন বাবা? ওদের স্কুলগুলি বেশিরভাগই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের মতো। খোলা ময়দানে ক্লাস হয়, কখনো গাছের নিচে, কখনো গাছে, তবে ঝড় বাদলার দিনে স্কুল ঘরে। ওদের স্কুল ঘর আছে? আছে, 2তলা 3তলা স্কুল ঘর। পিঁপড়ারা যে খুব সুন্দর সুন্দর বাড়ি বানাতে পারে তা তুমি জানো না? না, ওরা মাটির নিচে বাড়ি বানায়, সুন্দর সুন্দর বাড়ি। বাড়িতে পানি আছে, ইলেকট্রিসিটি আছে। তিলু রাগী গলায় বলল, বাবা তুমি বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করেছো। ওরা ইলেকট্রিসিটি কোথায় পাবে? মতিন সাহেব হাসি মুখে বললেন, ওদের ইলেকট্রিসিটি মানুষের ইলেকট্রিসিটির মতো না। এক ধরনের পচা কাঠ আছে, অন্ধকারে জ্বলে। ওরা করে কি, ওই সব কাঠের ছোট ছোট টুকরো নিজেদের বাড়ির হল রুমে রাখে। ওদের মিটিং সিটিং তো সব হল ঘরে হয়, এজন্যই শুধু হল ঘরে আলোর ব্যবস্থা। বিলু বলল, বাবার কথা আমার মোটেও বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে বাবা বানিয়ে বানিয়ে বলছে। তিলু বলল, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে। নীলু বলল, বাহ, বাবার সব কথা আমার বিশ্বাস হচ্ছে। বাবা তুমি বলো, পিঁপড়াদের কি মজা, তাই না বাবা? মজা তো বটেই। আমরা মানুষ ছাড়া অন্য সবাইকে খুব ছোট করে দেখি। ছোট করে দেখা ঠিক নয়, বুঝলে মা? প্রাণীদেরও বুদ্ধি আছে, অনেক বুদ্ধি। কিছু কিছু ক্ষেত্রে মানুষদের চেয়েও বুদ্ধি বেশি। বাবুই পাখি কি করে জানো? না, কি করে? ওরা ওদের বাড়িতে জোনাকি পোকা ধরে রাখে। প্রথমে খানিকটা গোবর নিয়ে যায়, সেই গোবরে জোনাকি পোকা পুঁতে দেয়, এতে ঘর আলো হয়। বাবুই পাখিদেরও কি স্কুল ঘর আছে? সবারই স্কুল আছে, সবাইকে শিখতে হয়। তবে পিঁপড়াদের স্কুল হলো খুব ভালো স্কুল, এরা অনেক কিছু শেখায়। বিলু বলল, কি কি শেখায়? অঙ্ক তো শিখতেই হয়, হিসেব নিকেশ না শিখলে চলবে কেন? তারপর শিখতে হয় মাটিবিদ্যা। ওরা মাটিতে থাকে, মাটি দিয়ে ঘর বানায়। মাটিবিদ্যা শিখলে চলবে কেন? ওদের ভূগোল খুব বেশি পড়তে হয়, কোন জায়গাটা কীরকম তা না জানলে ওদের চলে না। আবহাওয়া জানতে হয়, কখন বৃষ্টি হবে, কখন ঝড় হবে। তিলু বলল, বাবা ওদের কি সায়েন্স আর্টস আছে? আছে, তবে আর্টস পড়ে খুব কম পিঁপড়া। যারা অসম্ভব জ্ঞানী তারাই শুধু আর্টস পড়ে। ওদের কাজ হচ্ছে শুধু চিন্তা করা। কি চিন্তা করে? নানান বিষয় নিয়ে চিন্তা করে। পিঁপড়া কেন পৃথিবীতে তৈরি হলো, এদের কি প্রয়োজন ছিল, এই সব। নীলু বলল, পিঁপড়া হয়তো খুব মজা বাবা। মজা তো বটেই। তারপর শোনো কি হলো। স্কুলের বড় আপা পিপলি বেগমকে ডেকে নিয়ে গেলেন। বড় আপা বললেন, পিপলি তোমার রেজাল্ট এত খারাপ হলো কেন? অঙ্কে 19, ভূগোলে 23, ব্যাপারটা কি বলো তো? পিপলি বলল, পড়তে আমার ভালো লাগে না আপা। বড় আপা অবাক হয়ে বললেন, কি বললে? পড়তে ভালো লাগে না? বড় আপা অবাক হয়ে পিপলির দিকে তাকিয়ে রইলেন। এই প্রথম একজনকে পাওয়া গেল যার পড়তে ভালো লাগে না। পিঁপড়ারা মানুষের মতো, তাদের সবারই পড়তে খুব ভালো লাগে। এমন একজনকেও পাওয়া যায় না যার পড়তে ভালো লাগে না। শুধু পিপলি বেগমকে পাওয়া গেল। বিলু বাবার কানের কাছে মুখ ফিসফিস করে বলল, বাবা আমারও পড়তে ভালো লাগে না। মতিন সাহেব বললেন, তোমার কথা তো এখানে হচ্ছে না, এখন পিপলি বেগমের কথা হচ্ছে। তোমার কথা পরে শুনবো। যা বলছিলাম, পিপলির পড়তে ভালো লাগে না শুনে বড় আপা বললেন, এত অদ্ভুত কথা তো আমি জন্মেও শুনিনি। তোমার কি সত্যি সত্যি পড়তে ভালো লাগে না, নাকি আমার সঙ্গে ঠাট্টা করছো? আমার সত্যি সত্যি পড়তে ভালো লাগে না। পড়ার কথা মনে হলেই রাগ লাগে। স্কুলে আসতেও ইচ্ছা করে না। অদ্ভুত অদ্ভুত সব ইচ্ছা হয়। অদ্ভুত ইচ্ছা হয়? কীরকম অদ্ভুত ইচ্ছা? বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছা করে, অনেক অনেক দূরে চলে যেতে ইচ্ছা করে, পৃথিবীটা ঘুরে দেখতে ইচ্ছা করে। বড় আপা চেঁচিয়ে বললেন, কি দেখতে ইচ্ছা করে? সবচেয়ে বেশি দেখতে ইচ্ছা করে মানুষদের। মানুষদের দেখতে ইচ্ছা করে? তুমি তো ভয়ঙ্কর কথা বলছো। মানুষরা ভয়াবহ জীব, এদের কাছ থেকে দূরে থাকতে হয়, অনেক দূরে। মানুষ কি করে জানো? পিঁপড়া দেখলে
পায়ে পিষে মেরে ফেলে। বিশেষ করে মানুষের ছোট ছোট বাচ্চারা পিঁপড়া মারতে খুব ভালোবাসে। তবু আমার মানুষ দেখতে ইচ্ছা করে। ওদের কত বুদ্ধি! মানুষদের বুদ্ধি আছে, এই অদ্ভুত কথা তোমাকে কে বলল পিপলি? এই পৃথিবীতে সবচেয়ে বোকা হলো মানুষ। আমরা যেমন খাবার ভাগাভাগি করে খাই, ওরা তা করে না। কোনো কোনো মানুষের বাড়িতে প্রচুর খাবার, আবার কারো কারো বাড়িতে কোনো খাবার নেই। কারো কারো থাকার জন্য বাড়ি আছে, কারো কারো নেই। তারা থাকে পথে, গাছের নিচে। পিঁপড়াদের বেলায় এই জিনিস কখনোই হবে না, কখনো না। তবু আমার মানুষ দেখতে ইচ্ছা করে, ওদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। ওদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে? ওদেরকে বলতে ইচ্ছা করে, এই যে মানুষ, তোমাদের এত বুদ্ধি, কিন্তু তোমরা এমন কেন? কী সর্বনাশের কথা, কী সর্বনাশের কথা! তোমার শরীর ভালো আছে তো পিপলি বেগম? অনেক সময় শরীর খারাপ হলে উদ্ভট চিন্তাভাবনা মাথায় আসে। তোমার কি রাতে ভালো ঘুম হয়? মাঝে মাঝে ঘুম হয়, মাঝে মাঝে ঘুম হয় না, মন খারাপ লাগে। যা ভেবেছি তাই। তোমার শরীর খারাপ, শরীর খারাপ হলে মন খারাপ হয়, কারণ মন বলে আলাদা কিছু নেই। আমার ধারণা তোমার শরীর খুবই খারাপ। আমার শরীর ভালোই আছে আপা। তুমি বললে তো হবে না, ডাক্তার এসে দেখে বলুক। আমার ধারণা তোমার জটিল কোনো রোগ হয়েছে, খুব জটিল। এসো মা, তুমি এই টেবিলে শুয়ে থাকো, আমি স্কুলের ডাক্তারকে খবর দিচ্ছি। ডাক্তার সাহেব এসে দেখুক। বিলু বলল, বাবা, পিঁপড়াদের ডাক্তার আছে? মতিন সাহেব বললেন, পিঁপড়াদের তুমি এত তুচ্ছ ভাবছো কেন মা? ওদের ডাক্তার আছে, ওদের হাসপাতাল পর্যন্ত আছে। ওদের যে বসতবাড়ি, সেই বসতবাড়ির একটা তলা হলো ওদের হাসপাতাল। হাসপাতালে রুগ্ন, অসুস্থ পিঁপড়ারা থাকে। অসুখ বিসুখ ওদের বেশি হয় না, কিন্তু অ্যাক্সিডেন্ট খুব বেশি। বেশিরভাগ রোগী আসে হাত ভাঙা, পা ভাঙা, অর্থাৎ পঙ্গু হাসপাতাল। তারপর কি হলো শোনো। পিপলি বেগমের বড় আপা খুব ব্যস্ত হয়ে ডাক্তার ডেকে পাঠালেন। পিপলিকে শুইয়ে রাখলেন টেবিলের উপরে। বড় আপার চিন্তার সীমা রইল না। স্কুলের দুজন ডাক্তার এসে নানাভাবে দেখলেন। জিভ দেখলেন, কান দেখলেন, গলা দেখলেন, ব্লাড প্রেশার মাপলেন। একটা ছোট্ট কাঠের হাতুড়ি দিয়ে টুক করে পিপলির হাঁটুতে বাড়ি দিয়ে রিফ্লেক্স অ্যাকশন দেখলেন। বড় আপা ভীত গলায় বললেন, কি দেখলেন ডাক্তার সাহেব? আমার খুব চিন্তা লাগছে। এতদিন ধরে স্কুলে পড়াচ্ছি, এমন তো কখনো শুনিনি। পিপলির শরীর কি খুব বেশি খারাপ? ডাক্তার সাহেব গম্ভীর মুখে বললেন, শরীরে তেমন কিছু পাচ্ছি না। বুকে কফ জমে আছে, ঠান্ডা লেগেছে বোধ হয়। অবশ্যই ব্লাড প্রেশার নর্মালের চেয়ে সামান্য নিচে। ডাল ভাত ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে। ওকে বাড়িতে পাঠিয়ে দিন, দিন কয় বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নিক, বেড রেস্টে থাকুক। নীলু বলল, বাবা, পিঁপড়ারা কি ইংরেজিও জানে? দুই একটা শব্দ জানে। ওরা কোন ভাষায় কথা বলে বাবা? বাংলা ভাষা? না, ওদের ভাষা হচ্ছে পিপ ভাষা। তোমরা কথা কিন্তু বেশি বলছো মা। এত কথা বললে গল্প বলবো কখন? আর কথা বলবো না বাবা, তুমি গল্প শুরু করো। বড় আপা ঠিক করলেন পিপলিকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিবেন। 7 দিনের ছুটি, পড়াশোনার ক্ষতি হবে, কি আর করা, বাড়তি ক্লাস নিয়ে পুষিয়ে দিতে হবে। তাছাড়া রানিমাকে খবরটা দিতে হবে। এত বড় ঘটনা রানিমাকে না জানালে হবে না। নীলু বলল, ওদের রাজা রানী আছে? রাজা নেই, রানী আছে। রানীর ভয়ঙ্কর ক্ষমতা। পিঁপড়াদের কারোর অতি সামান্য কিছু হলে রানীকে জানাতে হয়। কি কথা ছিল মা? বেশি প্রশ্ন করবে না, তুমি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ। যাই হোক, তারপর কি হলো শোনো। বড় আপা বললেন, পিপলি, তোমার ব্যাপারটা তো রানিমাকে জানাতে হয়, আমি নিজেই গিয়ে জানাবো। উনি কি করবেন তা তো জানি না, হয়তো তোমাকে ডেকে পাঠাবেন। তোমার কি কখনো রানিমার সঙ্গে দেখা হয়েছে? না। তাহলে রানিমার সঙ্গে কথা বলার নিয়মকানুন খুব ভালো করে শিখে রাখো। কথা বলবে খুব আদবের সাথে, খুব জোরেও বলবে না, আবার ফিসফিস করেও বলবে না। মনে থাকবে? থাকবে। রানিমার বাড়ির চারপাশে লাল দাগ দেওয়া, বৃত্তের মতো। কখনো ভুলেও সেই লাল দাগের ভেতরে যাবে না। লাল দাগের ভেতরে যাওয়া মানেই সর্বনাশ। কি সর্বনাশ? সারা জীবনের জন্য নির্বাসন দণ্ড। পিপিলিকা সমাজে মৃত্যুদণ্ড নেই। মৃত্যুদণ্ড থাকলে মৃত্যুদণ্ডই হতো। খুব মনে রাখবে, লাল দাগ। পিপলি বলল, রানিমা দেখতে কেমন? জানি না কেমন, আমরা কেউ কখনো দেখিনি। কেউ দেখা করতে গেলে উনি প্রাসাদের জানালার সামনে এসে বসেন। সেই জানালায় পর্দা দেওয়া, কেউ তাকে দেখতে পায় না। তাছাড়া জানালার দিকে তাকানো এক ধরনের অসভ্যতা। তাকালেও নির্বাসন দণ্ড হতে পারে, অনেকের হয়েছে। এত কঠিন নিয়মকানুন কেন? কি আশ্চর্য, রানিমার নিয়মকানুন কঠিন হবে না? উনি কি আর তোমার আমার মতো সাধারণ? ও আচ্ছা,
বলতে ভুলে গেছি, রানিমা যদি কথায় কথায় কোনো হাসির কথা বলেন তাহলে হাসবে, কিন্তু খুব শব্দ করে হাসবে না। শব্দ করে হাসলে কি হয়? অসভ্যতা হয়। উনার সামনে অসভ্যতা করা যায় না। উনি কি হাসির কথা বলেন? বলবেন না কেন, বলেন। একবার কি হলো শোনো, আমি রানিমার সঙ্গে দেখা করতে গিয়েছি। উনি এমন এক হাসির গল্প বললেন যে আমার মরে যাওয়ার মতো অবস্থা। এত হাসি আসছে, হাসতেও পারছি না, হাসলে যদি বেয়াদপি হয়। রানিমা আমার অবস্থা বুঝতে পেরে বললেন, আচ্ছা এখন যাও, অন্য একদিন এসো। আমি ছুটি পেয়ে দৌড়ে রাস্তায় এসে হো হো করে হাসলাম। পিপলি বলল, রানিমা কি আমাকেও হাসির গল্প বলবেন? তা তো জানি না পিপলি, তোমার সঙ্গে উনি কী গল্প করবেন উনিই জানেন। তবে একটা কথা মনে রাখো, রানিমা কোনো প্রশ্ন করলে সত্যি জবাব দিবে, ভুলেও মিথ্যা বলবে না, কিংবা চুপ করে থাকবে না। জি আচ্ছা। আর রানিমার সঙ্গে কথা বলার আগে দু হাতে মাথা চেপে ধরে বলবে, হে পিঁপড়া সম্প্রদায়ের মহান রানী, আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। মনে থাকবে? থাকবে। আচ্ছা এখন বাসায় চলে যাও, বাসায় গিয়ে তৈরি হয়ে থেকো। কে জানে তিনিই হয়তো আজই তোমাকে ডাকবেন। তোমার ভয় করছে না তো? একটু একটু তো করছেই। তা ভয় তো করবেই, আমারও তো বয়স হলো। এখনও রানিমার কাছে যাওয়ার কথা উঠলে শরীর কাঁপতে থাকে। এই দেখো, আমার সুর দুটো কাঁপছে, দেখতে পাচ্ছ? পাচ্ছি। রানিমার সামনে সুর কাঁপানো আবার এক ধরনের অসভ্যতা। তবে তিনি কিছু মনে করেন না, এটাই ভরসা। বড় আপা রানিমার বাড়ির দিকে রওনা হলেন। পিপলি রওনা হলো তার বাড়ির দিকে। পিপলিরা এক রুমের একটা ফ্ল্যাটে থাকে। সে, তার মা আর তার দাদিমা। দাদিমার অনেক বয়স হয়েছে, তিনি এখন চোখেও দেখেন না, কানেও খুব কম শোনেন। তবে কথা বলতে পারেন, দিনরাত বক বক করেন। কেউ তার কথা শুনছে কি শুনছে না তা নিয়ে তার মাথা ব্যথা নেই, কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন। পিপলি রাতে দাদিমার সঙ্গে শোয়। মাঝে মাঝে দাদিমা তাকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, একটা মজার ইতিহাস মনে হয়েছে রে পিপলি, শোন। আমার শুনতে ইচ্ছে করছে না দাদিমা। কি বললি? আমার শুনতে ইচ্ছে করছে না। কি বলছিস একটু চেঁচিয়ে বল না। চেঁচিয়েই তো বলছি, তুমি কানে শুনতে না পেলে কি করব? আমার ঘুম পাচ্ছে, গল্প শুনতে ইচ্ছে করছে না। বড়ই মজার ইতিহাস, একটু শোন লক্ষ্মী মেয়ে। তোর মতো বয়সে আমি একবার হারিয়ে গিয়েছিলাম, বুঝলি? তোর মতো বয়সে আমি একবার হারিয়ে গিয়েছিলাম, বুঝলি? কি হলো শোন। কদিন খুব বৃষ্টি হলো। বৃষ্টিতে আমাদের ঘরবাড়ি সব পানিতে ডুবে গেল। রানিমা বললেন, এই বাড়িঘর ছেড়ে নতুন জায়গায় যেতে হবে, নতুন আবাস বানাতে হবে বলে রানিমা খুব কাঁদতে লাগলেন। কোন রানিমা? আমাদের এখনকার রানিমা? ওনার আগের জন। রানী হুকুম দিলেন, আমাদের সব খাবার দাবার নিয়ে তৈরি হলাম। আমরা সব খাবার দাবার নিয়ে তৈরি হলাম। রানিমার কাছ থেকে বিদায় নিতে গেলাম। রানিমা চিৎকার করে কাঁদতে লাগলেন। আহারে কি কান্না! সেই কান্নার শব্দে পাষাণ গলে যায়। আমরাও খুব কাঁদলাম। পিপলি অবাক হয়ে বলল, রানিমা কাঁদছিলেন কেন? রানিমা কাঁদছিলেন কারণ আমরা সবাই নতুন জায়গায় যাব, কিন্তু রানিমা যেতে পারবেন না। উনি যেতে পারবেন না কেন? রানীদের বাড়ি ছেড়ে যাবার নিয়ম নেই, তাকে সেখানেই থাকতে হবে। বাড়িঘর পানিতে ডুবে গেলে তাকেও পানিতে ডুবে মরতে হবে। কাজেই আমরা রানিমাকে ফেলে রেখে কাঁদতে কাঁদতে রওনা হলাম। আহা কি কষ্ট! যাবার পথে আমি হারিয়ে গিয়েছিলাম। সে এক বিচিত্র ইতিহাস। শুনবি? বিচিত্র ইতিহাস শুনবো না, তুমি ওই রানিমার কথা বলো। আহারে, বড় ভালো রানী ছিল। আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবার সময় তিনি আমাদের সবাইকে জড়িয়ে ধরে চুমু খেলেন। তোমাকেও চুমু দিলেন? হ্যাঁ দিলেন। ভালো কথা। আরেকটি মজার গল্প মনে হয়েছে। শুধু মজারই না, বিচিত্র ইতিহাস। বলি? না, ঘুম পাচ্ছে। ছড়া শুনবি? না, বৃষ্টির ছড়া একটা শোন না, মজা লাগবে। আমার এখন বৃষ্টির ছড়া শুনতে ইচ্ছা করছে না দাদিমা, ঘুমোতে ইচ্ছা করছে। ছড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়। ছড়া শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে অনেক বেশি মজা। বৃষ্টি যখন আসি আসি করে তখন এই ছড়া সুর করে পড়তে হয়। এই ছড়া পড়লে বৃষ্টি আসে না। যা বৃষ্টি যা, যেখান থেকে এসেছিলি সেইখানেতে যা, সেইখানে তোর মা আছে, মায়ের কাছে আদর আছে। যা বৃষ্টি যা, মায়ের কোলে বসে বসে মায়ের আদর খা। দাদিমাকে নিয়ে পিপলির খুব সমস্যা হয়েছে। সারা রাত জেগে পিপলিকে কবিতা শোনাবে, গল্প শোনাবে, ছড়া শোনাবে। সবচেয়ে সমস্যা হয় যখন গান শুরু করে। দাদিমার গলা খারাপ, গানের সুরেরও কোনো আগামাথা নেই। এই গানের সুর অন্য গানে, এক গানের কথা অন্য গানে, এমন বিরক্তিকর ব্যাপার। রাত জেগে জেগে হাত পা নেড়ে নেড়ে গান। দাদিমার ঘুম হয় না, সে পিপলিকেও ঘুমোতে দেয় না। তার যদি একটু দুরুমের ফ্ল্যাট পেত, তারা যদি একটা দুরুমের ফ্ল্যাট পেত খুব ভালো হতো। দাদিমাকে একটা রুম দিয়ে দেওয়া যেত। দুরুমের একটা ফ্ল্যাট তাদের পাওয়ার কথা, কিন্তু তারা পাচ্ছে না, কারণ বাড়ি বানানোর মাটি পাওয়া যাচ্ছে না। বাড়ির মাটি আনতে হচ্ছে অনেক দূর থেকে।
সেখানে যাওয়া যেমন কষ্ট, পথও তেমনি বিপজ্জনক। কাছেই অবশ্যই ভালো মাটি পাওয়া গিয়েছিল, কিন্তু রানিমা সেই মাটি পছন্দ করলেন না। রানিমা বললেন, আমি জানি এই মাটি ভালো, এই মাটির ঘর মজবুত হবে তাও জানি, কিন্তু এই মাটির গন্ধ আমার পছন্দ হচ্ছে না। তোমাদের মাটি আনতে হবে দূর থেকে। জানি তোমাদের কষ্ট হবে, মাটি আনতে গিয়ে অনেকেই মারা পড়বে, তবে সেই মৃত্যু হবে সুখের মৃত্যু, কারণ যারা মারা যাবে তারা মারা যাবে অন্যের সুখের জন্য। এই মৃত্যু বড়ই আনন্দের মৃত্যু। তোমাদের কাজ করতে হবে দিনরাত, বিপদকে তুচ্ছ করতে হবে। পিঁপড়ারা তাই করে যাচ্ছে, তাদের সব কাজ ভাগ করা। যারা মাটি আনে তাদের কাজই হলো মাটি আনা, আর অন্য কাজ করবে না। তারা হলো মাটি বাহক, সারা বৎসর শুধু মাটিই আনে। অবশ্যই খুব জরুরি পরিস্থিতিতে তারা পিঁপড়ার ডিম নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বিলু বলল, বাবা, আমি পিঁপড়াদের মুখে ডিম নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দেখেছি। তিলু বলল, আমিও দেখেছি, শুধু নীলু দেখেনি। এজন্য নীলুর খুব মন খারাপ হলো। মতিন সাহেব বললেন, আমাকে গল্প শেষ করতে দাও। কি বলছিলাম যেন? নীলু বলল, তুমি বলছিলে একদল পিঁপড়ে আছে, এদের কাজ হলো মাটি আনা, তাদের নাম মাটি বাহক। মতিন সাহেব বললেন, সেই মাটি চালনি দিয়ে চেলে তাতে পানি মিশিয়ে, গাছের আঠা মিশিয়ে মাটি তৈরির কাজ করবে অন্যরা, তাদের নাম মাটি মিশ্রক। সেই তৈরি মাটি দিয়ে বাড়ি বানানোর কাজ আবার অন্যদের হাতে, তাদের বলে নির্মাতা পিপলিকা। নির্মাতা পিপীলিকা আরেক দল আছে, যাদের কাজ হচ্ছে খাদ্য অনুসন্ধান করা। এরা জায়গায় জায়গায় যাবে, খাদ্য খুঁজে বের করবে, খবর দেবে রানিমাকে। খাদ্যের নমুনাও খানিকটা ভেঙে নিয়ে আসবে। রানিমা সেই খাদ্য চেখে দেখবেন, যদি দেখেন ভালো, তখন অন্য আরেক দলকে হুকুম দিবেন খাদ্য নিয়ে আসতে। রানিমাকে পাহারা দেওয়া এবং পিঁপড়াদের নিরাপত্তার জন্য আছে বিশাল সৈন্যবাহিনী। তাদের দাঁতে আছে বিষ। এরা হিংস্র প্রকৃতির, যুদ্ধ করা ছাড়া অন্য কোনো কাজ জানে না। খাদ্য নিয়ে আসার সময় দলে দলে সৈন্য পাঠানো হয়। সৈন্যরা সারি বেঁধে যায়, রাস্তা ঠিক করে দেয়। অন্য কোনো পোকামাকড় যাতে এই খাদ্য নিয়ে যেতে না পারে সেদিকে তারা লক্ষ্য রাখবে। মাঝে মাঝে বড় ধরনের যুদ্ধও তাদের করতে হয়। এই যুদ্ধ হয় অন্য গোত্রের পিঁপড়েদের সাথে। কিছুদিন আগেই এরকম একটা যুদ্ধে পিঁপড়িদের দলের শত শত সৈন্য মারা পড়ল। এমন রক্তক্ষয়ী যুদ্ধ অনেক দিন হয়নি। ঘটনা কি হয়েছে বলি। পিঁপড়িদের দল একটা বড় শুটকি মাছ পেয়েছিল। শুটকি মাছ হলো পিঁপড়াদের জন্য খুবই আদর্শ খাবার, পুষ্টিকর, উপাদেয়। অনেক দিন ঘরে রাখা যায়, নষ্ট হয় না। পিঁপড়িদের সৈন্যবাহিনী পাহারা দিয়ে সেই খাবার নিয়ে আসছিল। কোনো রকম সমস্যা হচ্ছিল না। হঠাৎ কালো পিঁপড়া গোত্রের একটি পিঁপড়াকে দেখা গেল এগিয়ে আসছে। সেই ইশারায় বলল, কথা আছে। তার মুখ গম্ভীর। পিঁপড়িদের দলের একজন কর্নেল এগিয়ে গেল। কী কথা? কালো পিঁপড়া গম্ভীর গলায় বললেন, আপনার পরিচয় দিন। আগে পরিচয়, তারপর কথা। আমি রানিমার সৈন্যবাহিনীর একজন কর্নেল। আপনার কি পরিচয়? আমি কালো গোত্রের একজন অনুসন্ধানী পিঁপড়া। এই যে খাবার তোমরা নিয়ে যাচ্ছ, এই খাবার আমি প্রথম খুঁজে বের করি। তোমরা এটা নিয়ে যেতে পারো না। তোমার কথা সত্য নয়। তুমি যদি খাবার খুঁজে পেতে, তাহলে খাবারের উপর তোমাদের পতাকা পুঁতে দিতে। সেই পতাকা দেখে আমরা বুঝতাম তোমরা খুঁজে পেয়েছো। খাবারের উপর তোমাদের পতাকা ছিল না। আমাদের পতাকা পোতার নিয়ম নেই। নিয়ম সবার জন্যই। সমস্ত পিঁপড়া সম্প্রদায় এই নিয়ম মেনে চলে। আমরা আগে মানতাম, এখন মানি না। তুমি মিথ্যা কথা বলছো। কালো পিঁপড়া হুঙ্কার দিয়ে বলল, আমাকে মিথ্যাবাদী বলছো? তোমার সাহস তো কম না। মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলতে সাহস লাগে না। কি বললে? আমি মিথ্যাবাদী? হ্যাঁ। তুমি কি যুদ্ধ করতে চাও? আমি চাই না। আমাদের রানিমা অকারণে যুদ্ধ চান না। আমরা আমাদের খাবার নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের রাজ্যে ফিরে যেতে চাই। শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যেতে চাও, খুব ভালো কথা। শান্তি সবাই চাও, আমরাও চাই। তবে সেই শান্তি পেতে হলে খাবার রেখে যেতে হবে। তা সম্ভব না। তাহলে যুদ্ধ হবে। কালো পিঁপড়া কথা শেষ করেই একটু দূরে সরে গিয়ে ইশারা করলো, আর তখনই শত শত কালো পিঁপড়া বের হয়ে এলো। তারা এতক্ষণে আড়ালে ঘাপটি মেরে বসেছিল। কালো পিঁপড়ারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এসেছে। মুহূর্তের মধ্যে যুদ্ধ বেঁধে গেল, ভয়ঙ্কর যুদ্ধ। কালো পিঁপড়ারা খুব ভালো যোদ্ধা। এদের গায়ের জোর প্রচণ্ড। তাছাড়া এদের সাঁড়াশির মতো একটি অস্ত্র আছে, লাল পিঁপড়াদের তা নেই। তবে লাল পিঁপড়ারা অনেক সঙ্গবদ্ধ, এদের বুদ্ধিও বেশি। তারপরও লাল পিঁপড়ারা যুদ্ধে হেরে গেল। এদের শত শত সৈন্য মারা গেল। যারা বেঁচে গেল, কালো পিঁপড়ারা তাদের বন্দি করে নিয়ে গেল। বন্দি লাল পিঁপড়াদের এখন কাজ হচ্ছে কালো পিঁপড়াদের কাজকর্ম করে দেওয়া, ওদের বাড়িঘর বানানো।
পিপলি বেগমের বাবা ওই কালো পিঁপড়াদের হাতেই বন্দি। তিনি কেমন আছেন, কোথায় আছেন, পিপলি বেগম কিছুই জানে না। মাঝে মাঝে বাবার জন্য কাঁদে। সবাই যখন খেলতে যায় সে যায় না, চুপ করে বসে থাকে। আজও বাড়ি ফিরে পিপলি বেগম চুপচাপ বসে আছে। পিপলির মা বললেন, তোর কি হয়েছে রে? পিপলি বলল, কিছুই হয়নি। কিছু হয়নি তো মুখ এমন অন্ধকার করে বসে আছিস কেন? স্কুলে আপার বকা খেয়েছিস? না। তাহলে এরকম চুপচাপ বসে থেকে রেশন কার্ড নিয়ে যা, খাবার নিয়ে আয়। আমাদের খাবার যা আছে তাতে চলে যাবে মা, আর লাগবে না। চিনি নেই তো, কয়েক দানা চিনি থাকা ভালো। বর্ষাকাল এসে গেছে, মাঝে মাঝে এক আধটু চিনি খেতে ভালো লাগে। বেশি চিনি খাওয়া ভালো না মা, ডায়াবেটিস হবে। কে বলেছে তোকে? স্কুলের আপা বলেছে। তোর দাদিমার চিনি খুব পছন্দ। এই বয়সে তার অন্য কোনো খাবার মুখে রোচে না। যা না, রেশন কার্ডটা নিয়ে। লক্ষ্মী মা আমার, ময়না মা আমার। যাচ্ছিস যখন, তখন তুই কি কথা জিজ্ঞেস করতে পারবি? কি কথা? এবছর আমাদের নতুন ফ্ল্যাট দেবে কি না? মনে থাকলে জিজ্ঞেস করব। তোর দাদিমার কথা বলিস, বেচারির এখন একার একটা ঘর দরকার। আচ্ছা বলবো। তোর মুখটা এমন কালো লাগছে, কিছু হয়নি তো মা? না। পিপলি রেশন কার্ড নিয়ে গেল। পিঁপড়া সমাজের নিয়ম হলো সব খাদ্য স্টোরে জমা থাকবে, তারপর হিসেব হবে কী পরিমাণ খাদ্য আছে। হিসাব মতো সব খাবার সমানভাবে ভাগ করা হবে। কেউ বেশি পাবে না, কেউ কমও পাবে না। মাঝে মাঝে কিছু খাবার পাওয়া যায় যার পরিমাণ খুবই অল্প, যেমন এক টুকরো চকলেট। খুব দামি খাবার পরিমাণ অল্প হলে রানিমাকেই উপহার দেওয়ার নিয়ম। তবে এদের রানিমা কোনো খাবার উপহার হিসেবে নেন না। যত ভালো খাবারই হোক প্রজাদের দিয়ে দেন। এই জাতীয় খাবারের বেলায় নিয়ম অন্য। কাকে বাড়িতে নিতে দেওয়া হবে না, এখানে এসে খেতে হবে। খাবার সময় বলতে হবে রানিমার মঙ্গল হোক। স্টোর ইনচার্জ পিপলিকে দেখে বললেন, কি খবর মা, মুখ মলিন কেন? শরীর ভালো? জি চাচা, শরীর ভালো। খাবার নিয়েছিস? পিপলির ভাগে পড়ল 4 দানা চিনি, এক টুকরো নোনতা বিস্কিট, সাদা সাদা এক ধরনের গুঁড়া। স্টোর ইনচার্জকে পিপলি বেগম বলল, চাচা ওটা কি? খেতে ভয়ঙ্কর তিতা। স্টোর ইনচার্জ রাগী গলায় বললেন, তুই কি এটা খেয়ে দেখেছিস? তোকে নিয়ে তো বড্ড যন্ত্রণা হলো। কতবার বলেছি জিজ্ঞেস না করে কিছু মুখে দিবি না। জিনিসটা কি চাচা? না বিষ না, এক ধরনের সাবান, গুঁড়া সাবান। গায়ে মেখে গোসল করার জন্য আনা। তোর বুদ্ধি শুদ্ধি এখনও হলো না, কিছু দেখলেই ফট করে মুখে দিয়ে দেওয়া। যা, জিনিসপত্র নিয়ে বিদেয় হয়ে যা। একা সব নিতে পারবি না লোক দেব? না, লোক লাগবে না, আমি নিজেই নিতে পারবো। একবারে না পারলে দুবারে এসে নিব। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। নিজের কাজ নিজে করার আনন্দই আলাদা। তোর দাদিমা কেমন আছে রে পিপলি? ভালো। আচ্ছা চাচা, আমরা কি এবছর নতুন ফ্ল্যাট পাবো না? উফ, রানিমার হুকুমে বাড়ি বানানো এখন বন্ধ। এই মাটিও রানিমার পছন্দ হচ্ছে না, আরও দূর থেকে মাটি আনতে বলেছেন। তবে বাড়ি তৈরি হলে প্রথম ফ্ল্যাটটা তোদের দেওয়া হবে। তোর দাদিমাকে এই নিয়ে কিছু ভাবতে নিষেধ করবি। আচ্ছা যাই চাচা, কাল মনে করে আসিস। ভালো খাবার পাওয়া গেছে, শুটকি মাছ, অনেক দূর থেকে আসছে, কিছুক্ষণের মধ্যে চলে আসার কথা। কাল ভোরেই সব ভাগাভাগি করে দেব। পিপলি বলল, শুটকি মাছ নিয়ে আগের বারের মতো কালো পিঁপড়াদের সাথে যুদ্ধ হবে না তো? না। বারবার কি যুদ্ধ হয়? কিছুই হবে না দেখিস। আমাদের সৈন্য যায়নি চাচা? গিয়েছে। আগের বারের চেয়ে অনেক বেশি গিয়েছে? না, আগের বার যতজন গিয়েছিল এবার ততজনই গিয়েছে। আরও বেশি পাঠানো উচিত ছিল না চাচা? পাঠালে ভালো হতো, তবে এসব ব্যাপার তো মা রানিমাই ভালো বোঝেন, উনিই সব ঠিক করেন। আমাদের নিয়ে চিন্তাভাবনা করার দায়িত্ব তো রানিমার, ঠিক না মা? হ্যাঁ ঠিক চাচা। পিপলি বাড়ি ফিরে দেখে সব কেমন থমথম করছে। পিপলির দাদিমা বিছানায় শুয়ে বিড়বিড় করে বলছে, কি সর্বনাশ হয়ে গেল রে, কি সর্বনাশ হয়ে গেল। আশপাশের ফ্ল্যাট বাড়ি থেকেও কান্নার শব্দ শোনা যাচ্ছে। পিপলির মা একবার ছুটে রাস্তায় যাচ্ছেন, আর একবার ঢুকছেন ঘরে। পিপলি বলল, কি হয়েছে মা? যুদ্ধ লেগে গেছে রে, ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেছে, এইমাত্র খবর এসেছে। কালো পিঁপড়াদের সাথে যুদ্ধ? হ্যাঁ, ভয়ঙ্কর যুদ্ধ। বলো কি মা? আমাদের এখান থেকে সৈন্য যাচ্ছে না? না, রানিমা হুকুম দিয়েছেন শ্রমিক পিঁপড়াদের যুদ্ধে যাবার জন্য। ওরা তো যুদ্ধ জানে না। রানী হুকুম দিয়েছেন, কিছু তো করারই নেই। এরকম হুকুম কেন দিলেন উনি? উনি সৈন্য পাঠালেই পারতেন, আমাদের কি সৈন্যের অভাব আছে? রানিমা যখন শ্রমিক পাঠাতে বলেছেন তখন ভেবে চিন্তেই বলেছেন। উনি অনেক কিছুই জানেন না, উনি অনেক কিছুই জানেন যা আমরা জানি না। রানিমার মঙ্গল হোক,
বলেই পিপলি বেগমের মা ছুটে বের হয়ে গেল। পিপলিও গেল মার পিছন পিছন। কি করুণ দৃশ্য! শ্রমিক পিঁপড়ারা বাড়ি থেকে বের হচ্ছে, তাদের ছেলে মেয়েরা কাঁদছে। শ্রমিক পিঁপড়ারা মাথা নিচু করে নামছে রাস্তায়, শুকনো মুখে এগোচ্ছে সামনের দিকে। প্রধান রাস্তার শুরুতে উঁচু মঞ্চের উপর দাঁড়িয়ে শহরের মেয়র রানিমার হুকুম পড়ে শোনাচ্ছেন। শ্রমিক পিপিলিকার জন্য রানিমার জরুরি বার্তা। কালো পিঁপড়াদের সঙ্গে যুদ্ধে আমরা জড়িয়ে পড়েছি। নির্দেশ দিচ্ছি সকল শ্রমিক পিপিলিকাদের তারা যেন এই যুদ্ধে অংশগ্রহণ করে। অপ্রাপ্তবয়স্ক, রুগ্ন এবং অসুস্থ পিপিলিকারাই শুধু এই নির্দেশের বাইরে থাকবে। শ্রমিক পিপিলিকার জন্য রানিমার জরুরি বার্তা। কালো পিঁপড়াদের সাথে আমরা যুদ্ধে জড়িয়ে পড়েছি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঁপড়ি নির্দেশ শুনল। তার এত মন খারাপ লাগছে। শ্রমিক পিঁপড়ারা যুদ্ধের কিছুই জানে না, এরা যাবে আর মারা পড়বে। রানিমা কেন এদের পাঠাচ্ছেন? পিঁপড়ি এগিয়ে গেল মেয়রের দিকে, চিকন গলায় বললেন, মেয়র চাচা, মেয়র চাচা। মেয়র তাকালো পিঁপড়ির দিকে, তাকিয়ে চমকে উঠলেন। আরে পিঁপড়ি, তুমি আমার আশেপাশে থেকো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। তোমার মার সঙ্গে দেখা হলো কিছুক্ষণ আগে, তাকে বলেছি, তোমাকে বলা হয়নি। তোমার মা তোমাকে খুঁজছেন। কি ব্যাপার চাচা? বলছি, একটু সামাল দিয়ে নিই। একসঙ্গে সব ঝামেলা মাথায় এসে পড়েছে। শ্রমিক পিঁপড়াদের বার্তা আগে শেষ করি। বলতে বলতে গলাও ভেঙে গেছে। আপনাকে এই বার্তার কষ্ট করে বলতে হবে না চাচা, এর মধ্যে সবাই শুনে ফেলেছে। তা ঠিক, সবাই শুনেছে। আচ্ছা চাচা, রানিমা সৈন্য পাঠিয়ে এদের পাঠাচ্ছে কেন? আমি তো জানি না মা। রানিমাকে আমি তো আর প্রশ্ন করতে পারি না। তবে আমার মনে হয় তিনি প্রথম শ্রমিক পিঁপড়া পাঠাচ্ছেন যাতে ওরা মনে করে আমাদের কোনো সৈন্য নেই, সৈন্য শেষ হয়ে গেছে। এই ভেবে যখন তারা অসতর্ক হয়ে পড়বে তখন হয়তো আমাদের আসল সৈন্যরা যাবে। কিন্তু এর আগেই তো আমাদের এরা সবাই মারা যাবে। মেয়র দুঃখিত গলায় বললেন, তা ঠিক মা, তা ঠিক। পিপলি বলল, আমার সঙ্গে আপনার কি জরুরি কথা চাচা? খুবই জরুরি কথা মা, খুবই জরুরি কথা। রানিমা তোমাকে ডেকে পাঠিয়েছেন, আমার কাছে পাশ পাঠিয়ে দিয়েছেন। পাশ নিয়ে বাসায় চলে যাও। পিপলি হকচকিয়ে গেল, নরম গলায় বলল, কখন যেতে হবে চাচা? সব পাশের উপর লেখা আছে, আগামীকাল। মা, এখন আমার সামনে থেকে যাও, বড়ই ব্যস্ত। শ্রমিক পিপিলিকার জন্য রানিমার জরুরি বার্তা। শ্রমিক পিপিলিকার জন্য রানিমার জরুরি বার্তা। পিপলি বাড়ি ফিরে দেখে তার মা খুবই উত্তেজিত। তিনি ছোটাছুটি করছেন, উত্তেজনার জন্য ঠিকমতো কথাও বলতে পারছেন না, কথা জড়িয়ে যাচ্ছে। ও পিপলি, তোকে রানিমা ডেকে পাঠালেন কেন? জানি না মা, কি আশ্চর্য কথা। এই দেখ, আমার হাত পা কাঁপছে। রানিমা ডেকে পাঠিয়েছেন, সহজ কথা তো না। তোর ভয় লাগছে না পিপলি? একটু লাগছে। লাগারই কথা, তবে ভয়ের কিছু নেই। রানিমা খুব দয়ালু। রানিমার সঙ্গে দেখা হলে কি বলতে হবে জানিস তো? প্রথমেই বলতে হবে, হে পিঁপড়া সম্প্রদায়ের মহান রানী, আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। আর কথা বলার সময় রানিমার চোখে 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 কখনো তাকাবি না। কথা বলার সময় রানিমার চোখের দিকে তাকানো খুব অসভ্যতা। রানিমার সঙ্গে খুব জোরেও কথা বলা যাবে না, আবার ফিসফিস করেও কথা বলা যাবে না, দুটোই অসভ্যতা। আমি জানি মা, আজ রাতে তোকে উপোস থাকতে হবে। কেন? রানিমার কাছে ভরা পেটে যেতে নেই। রানিমার কাছে ভরা পেটে যাওয়াটাও অসভ্যতা। রাতে উত্তেজনায় পিপলি বেগমের মা এবং দাদিমা কেউই ঘুমাতে পারল না। তিনজন একসঙ্গে বসে গল্প করে রাত কাটিয়ে দিল। এত বড় একটা যুদ্ধ হচ্ছে তা যেন কারোর মনেও নেই। পিপলির দাদিমা বললেন, আমার কাছ থেকে একটা ছড়া ভালো মতো শিখে যা পিপলি। ছড়া শিখে গেলে রানিমাকে শোনাতে পারবি, রানিমা খুশি হবেন। রাগও হতে পারে, তোমার ছড়াগুলি যা পচা পচা। এই ছড়াটা সুন্দর, আর তুই যদি গানের মতো করে বলিস তাহলে আরও ভালো লাগবে। ইচ্ছা করলে নেচে নেচেও শোনাতে পারিস, তবে নেচে নেচে শোনানো অসভ্যতা কিনা তা আমি জানি না। ছড়াটা বলো। রানিমার রানিমা, গালে তার লালিমা। পিপলি দাদিমাকে থামিয়ে বলল, রানিমার গালে লালিমা কিনা তা তো কেউ জানে না, কেউ তো রানিমাকে দেখেনি। আচ্ছা তাই তো, তাহলে তুই কি একটা মশার ছড়া শোনাবি? মশার ছড়া? মশার ছড়া শুনে উনি কী করবেন? হয়তো ওনার ভালো লাগবে। মশা মশা মশা, চুপচাপ বসা, কাছে গেলে উড়ে যায়, দূরে যায়। দিনরাত গান গায়, ফুল খায়, ফল খায়, মানুষের রক্ত খায়। মশা মশা মশা, চুপচাপ বসা। পিপলি, ছড়াটা কেমন লাগলো রে? ভালো লাগেনি, আর ছড়া বলার দরকার নেই। এসো দাদিমা, আমরা চুপচাপ বসে রাত পার করে দিই। আমার ভালো লাগছে না। ভালো লাগছে না কেন? আমার শুধু মনে হচ্ছে রানিমা হয়তো আমার উপর বিরক্ত হবেন, আমাকে শাস্তি দেবেন। ও মা, এ কেমন কথা? তোর উপর বিরক্ত হবেন কেন? তা জানি না, কিন্তু মনে হচ্ছে বিরক্ত হবেন। অলক্ষণে কথা বলিস না তো। খুব ভোরে পিপলি বেগমের মা পিপলিকে সাবান মাখিয়ে গোসল করিয়ে আনলেন।
পিপলির চোখ এমনিতেই সুন্দর, তারপরেও চোখের দুপাশে কাজল লাগিয়ে দিলেন। পিপলিকে সুন্দর দেখাতে লাগলো। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর বাবা থাকলে আজ কত খুশি হতো, আনন্দ হয়তো চিৎকার করে কাঁদত। তার মেয়ে যাচ্ছে রানিমার সঙ্গে দেখা করতে, সহজ কথা তো না, কত বড় কথা, কত আনন্দের কথা। আহা, মানুষটা আজ কোথায় না জানি আছে। দাদিমা বললেন, ভয় লাগছে নাকি রে পিপলি? পিপলি বলল, না না, তার কিন্তু ভয় লাগছে, বেশ ভয় লাগছে। সূর্য আকাশে অনেকখানি উঠেছে। পিপলি বেগম রওনা হয়েছেন রানিমার কাছে। পিপলির মা ঘরে বসে কাঁদছেন। রানিমার বাড়ি পিঁপড়াদের মূল বসতবাড়ি থেকে দূরে, শুধু দূরে নয়, অনেকখানি দূরে। পিঁপড়াদের বসতবাড়ি মাটির নিচে, খুব নিচে নয়, অল্প নিচে। সূর্যের আলো যেন সেখানে যেতে পারে তার ব্যবস্থা আছে। রানিমার বাড়ি তার চেয়েও অনেক নিচে, সুড়ঙ্গ পথে যেতে হয়। সুড়ঙ্গে কিছুক্ষণ পর পর পাহারা। বাজখায় গলায় পাহারাদার চেঁচিয়ে ওঠে, কে কে যায়? পিপলি ভয়ে ভয়ে বলে, আমি পিপলি বেগম। যাওয়া হচ্ছে কোথায়? রানিমার বাড়ি। উনি ডেকে পাঠিয়েছেন? পাশ আছে? আছে আছে বলে হাবার মতো দাঁড়িয়ে থেকো না, দেখাও। পিপলি পাশ দেখায়। আরও খানিকক্ষণ যায়, আবার একজন চেঁচিয়ে ওঠে, কে কে যায়? এমন করে যেতে যেতে সে একটা সমতল ভূমিতে এসে পৌঁছায়। জায়গাটা তত অন্ধকার না, আবছা করে হলেও সব দেখা যাচ্ছে। উঁচু দেয়াল ঘেরা জায়গা। এই দেওয়ালের নাম প্রথম দেওয়াল। এরকম আরও দুটো দেওয়াল পেরোবার পর রানিমার বাড়ি। প্রথম দেওয়ালে একটি মাত্র গেট। বন্ধ গেটের বাইরে বেশ কয়েকজন উঁচু পদস্থ কর্মচারী। এরা সবাই গম্ভীর। এদের মেজাজও মনে হয় ভালো না। একটু দূরে রক্ষী বাহিনীর একজন বড় অফিসারকে ঘিরে কয়েকজন অফিসার। প্রথম গেটটা খুব গুরুত্বপূর্ণ। এই গেটে পাশ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষা খুব জটিল পরীক্ষা। পরীক্ষার পর এই পাশ রেখে নতুন পাশ দেওয়া হয়। পিপলি বেগমের পাশ 2-3 জন মিলে পরীক্ষা করলো। পাশ ঠিকই আছে। রক্ষী বাহিনীর অফিসার বললেন, পিপলি বেগম, তোমার সঙ্গে কি কিছু আছে? কোনো বিপজ্জনক অস্ত্র বা এই জাতীয় কিছু? জি না, এই দেখুন আমার হাত খালি। তোমার চোখ এমন দেখাচ্ছে কেন? চোখে কি দিয়েছো? আমার মা দিয়েছেন, কাজল। এই তো সমস্যা হলো, চোখে কাজল পরে রানিমার কাছে যাওয়া যায় কি না তা তো জানি না। নিয়মকানুনের বইটা দেখো তো। নিয়মকানুনের বই অনেকক্ষণ ঘাটা হলো, কিছুই পাওয়া গেল না। অফিসার বললেন, এ তো দেখি ভালো যন্ত্রণা হলো। পিপলি বেগম বললেন, আমি না হয় কাজল মুছে ফেলি? না, তার প্রয়োজন দেখছি না। কষ্ট করে তোমার মা চোখে কাজল দিয়েছে, দেখাচ্ছেও সুন্দর। আচ্ছা চলো, তোমাকে দ্বিতীয় দেওয়ালে নিয়ে যাই। ওরা বোধহয় জানে। দ্বিতীয় দেওয়ালের একটি মাত্র গেট। সেই গেট পাহারা দিচ্ছে সৈন্যবাহিনী। শুধু গেট না, সমস্ত দেওয়াল জুড়েই সৈন্যবাহিনীর সারি। দেখলেই ভয়ে গা কাঁপে। কি তাদের চেহারা, কি তাদের স্বাস্থ্য। দ্বিতীয় দেওয়ালের গেটে পিপলিকে অনেকক্ষণ বসে থাকতে হলো। তারাও চোখের কাজল সম্পর্কে কিছু পেল না। সেনাবাহিনীর অফিসার বললেন, সবচেয়ে ভালো হয় কাজল তুলে ফেললে। পিপলি তাতে রাজি হলো। বসে থাকতে আর ভালো লাগছে না। তাছাড়া তার অসম্ভব খিদে পেয়েছে, খুব পিপাসাও পেয়েছে। সে চোখের কাজল মুছে ফেলল। সেনাবাহিনীর অফিসার নিজেই তাকে সঙ্গে করে তৃতীয় দেওয়ালের গেটে পৌঁছে দিলেন। তৃতীয় এবং শেষ দেওয়াল পাহারা দিচ্ছে রানিমার নিজস্ব সৈন্যবাহিনী। এই বাহিনীর সব সৈন্যই মেয়ে। পিপলির মনে হলো এরা পুরুষ সৈন্যদের চেয়েও ভয়ঙ্কর, কারণ এদের প্রত্যেকের 2টি করে সাঁড়াশি আছে। ধারালো সাঁড়াশি ঝকঝক করছে। মেয়ে সৈন্যবাহিনীর প্রধান পিপলি বেগমকে নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে যন্ত্রের মতো গলায় বললেন, শোনো পিপলি, এখন থেকে তোমার সঙ্গে কেউ যাবে না। তুমি একা হেঁটে হেঁটে রানিমার প্রাসাদের দিকে যাবে। দূর থেকেই প্রাসাদ দেখা যায়। তোমার চিনতে কোনো অসুবিধে হবার কথা না। প্রাসাদের সামনে দাঁড়ালেই তুমি রানিমাকে দেখতে পাবে। রানিমা দিনের প্রথম অংশে বারান্দায় সিংহাসনে বসে থাকে। প্রাসাদের চারিদিকে লাল দাগ দেওয়া আছে। লাল দাগের ভেতরে যাবে না, ভেতরে যাবার নিয়ম নেই। লাল দাগের ভেতরে পা দেওয়ার অপরাধে একটাই শাস্তি, নির্বাসন। মনে থাকবে? আবার কি? আদব কায়দা তো মনে হচ্ছে কিছুই শেখনি। বলো, জি মহামান্য। মনে থাকবে। জি মহামান্য, মনে থাকবে। রানিমার সঙ্গে দেখা হবার পর তুমি যা বলবে তা হচ্ছে, হে পিপিলিকা সমাজের মহান রানী, আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। মনে থাকবে? জি মহামান্য, মনে থাকবে। এখন এসো, প্রতিজ্ঞা করো। পিপলি বিস্মিত হয়ে বলল, কি প্রতিজ্ঞা? রানিমার কাছে যাওয়ার আগে প্রতিজ্ঞা করতে হয়? কিভাবে প্রতিজ্ঞা করব? হাঁটু গেড়ে বসো। পিপলি হাঁটু গেড়ে বসল। বলো, শপথ চন্দ্র সূর্যের নামে, শপথ পৃথিবীর নামে, শপথ আমার পিতা ও মাতার নামে, শপথ বর্ষার প্রথম বৃষ্টির নামে,
শপথ খাদ্যের নামে মহান রানীমার কোনো অনিষ্ট করবি না, কিংবা কাউকে অনিষ্ট করিতে দিব না। পিপলি বলল। তখন তাকে গেটের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হলো। সে হতভম্ব হয়ে দেখল রানীমার প্রাসাদ। এ তো প্রাসাদ নয়, এ যেন এক স্থল পদ্ম ফুটে আছে। কি প্রকাণ্ড, কি কারুকার্যময়! প্রাসাদের গায়ে কত না ফুল লতা পাতা আঁকা, কি অপূর্ব সব নকশা, কত অসংখ্য গম্বুজ, কত যে খিলান! প্রাসাদের নিচটা টকটকে লাল। যতই উপরের দিকে যাওয়া হচ্ছে লাল রং ততই কমছে। প্রাসাদের উপরের দিকটা ধবধবে সাদা। লাল থেকে প্রাসাদ হয়েছে সাদা। কোথায় লাল রঙের শুরু, কোথায় সাদা রঙের আরম্ভ, বোঝার কোনো উপায় নেই। ভেসে আসছে সুমধুর সুর, পাতার বাঁশি। প্রাসাদের ভেতরে বসেই অনেকেই একসঙ্গে বাঁশি বাজাচ্ছে। পিপলি প্রাসাদের দিকে হাঁটতে শুরু করলো। একসময় এসে পৌঁছালো। রানীমাকে দেখা যাচ্ছে, বারান্দায় সিংহাসনে বসে আছেন। কি সুন্দর লাগছে রানীমাকে, কি সুন্দর! তবে যে তাকে বলা হলো রানীমা কাউকে দেখা দেন না, তিনি থাকেন পর্দার আড়ালে। এই তো সে দেখতে পাচ্ছে। যদিও রানীমার দিকে তাকানোর নিয়ম নেই, তাকালে অসভ্যতা হয়, অসভ্যতার শাস্তি নির্বাসন। তবু পিপলির চোখ নামাতে পারছে না। তার মনে হচ্ছে সে সারা জীবন রানীমার দিকে তাকিয়ে থাকতে পারবে। কি সুন্দর, কি সুন্দর! আর তার সিংহাসনটাই কত সুন্দর! সিংহাসনের নিচটাও লাল, উপরের দিকটা সাদা, অবিকল প্রাসাদের মতো। রানীমার সঙ্গে দেখা হবার পর তাকে যেসব কথা বলতে বলা হয় তার কিছুই এখন পিপলি বেগমের মনে নেই, সব ভুলে গেছে। সে কয়েকবার বলল, হে মহান, হে মহান, হে মহান। বাকি কথাগুলি তার মনে পড়ল না। রানীমা হাসলেন, চাপা হাসি। তারপর নরম গলায় বললেন, কেমন আছো পিপলি বেগম? পিপলি বেগমের গলায় কথা আটকে যাচ্ছে। সে তোতলাতে তোতলাতে বলল, ভালো আছি রানীমা। সে আবার কথাগুলি বলার চেষ্টা করলো, হে মহান করলো, কিন্তু লাভ হলো না, কিছুই মনে পড়ছে না। রানীমা বললেন, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। পিপলি মাথা নাড়ালো। সে ক্ষুধার্ত, অসম্ভব ক্ষুধার্ত। রানীমা নিজ থেকে বলার আগে সে নিজেই বুঝতে পারেনি। রানীমা বললেন, পিপলিকে খেতে দাও। দুটি পিঁপড়া থালায় করে খাবার আনছে, কিন্তু তারা এমন অদ্ভুতভাবে হাঁটছে কেন? এলোমেলোভাবে পা ফেলছে। শুধুমাত্র অন্ধরা এমনভাবে হাঁটে। আচ্ছা, এরা কি অন্ধ? দুটি পিঁপড়া যন্ত্রের মতো একসঙ্গে বলল, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। পিপলি কৌতূহল সামলাতে না পেরে বলল, আচ্ছা তোমরা কি অন্ধ? তোমার এত কথার দরকার কি? খাবার এনেছি, খাও। আপনাদের ধন্যবাদ। আমাদের ধন্যবাদ দেওয়ার দরকার নেই। রানীমাকে ধন্যবাদ দাও। রানীমাকে ধন্যবাদ। থালা ভর্তি তরল সোনার মতো খাবার, ঝিকমিক করছে। কি তার গন্ধ! চারিদিক মোহিত হয়ে যাচ্ছে। পিপলি একটু মুখে দিল। এত মিষ্টি, এত স্বাদ! ইস, সে যদি তার মাকে আর দাদিমাকে একটু খাওয়াতে পারত। খানিকটা খাবার কি সে তাদের জন্য নিয়ে যাবে? নিয়ে গেলে কি অসভ্যতা হবে? রানীমা রাগ করবেন? যারা খাবার এনেছে তাদের একজন ফিসফিস করে বলল, গপগপ করে খেও না, রানীমার সঙ্গে গপগপ করে খাওয়া অসভ্যতা। পিপলি বলল, এই খাবারটার নাম কি? নাম দিয়ে তুমি কি করবে? এই খাবার কি আর খেতে পারবে? আর পারবে না। এ হচ্ছে রানীমার খাবার, নিশি ফুলের মধু। নাম শুনেছ কখনো? না। দেখো তোমার কত ভাগ্য, যে খাবারের নামও কখনো শোনোনি সেই খাবার খেতে পাচ্ছ। চেটেপুটে খাও, ফেলে রেখো না। পিপলি চেটেপুটে খেলো। তার ইচ্ছা করছে যে থালায় করে খাবার এনেছে সেই থালাটাও খেয়ে ফেলতে। এতই মজার খাবার। রানীমা বললেন, পিপলি বেগম। জি রানীমা, আমি শুনেছি তোমার পড়াশোনা করতে ভালো লাগে না। এটা কি সত্যি পিপলি? সত্যি নয় রানীমা। তাহলে তুমি মিথ্যা কথা বলেছো তোমার বড় আপার কাছে? জি রানীমা। তুমি অপরাধ করেছো পিপলি বেগম, শাস্তি পাবার মতো অপরাধ। জি রানীমা। কিন্তু তুমি অঙ্কে 19 পেয়েছো, ভূগোলে মাত্র 23। তুমি কি অঙ্ক এবং ভূগোল ঠিকমতো পড়োনি? ঠিকমতোই পড়েছি। তাহলে পরীক্ষা খারাপ হলো কেন? ইচ্ছা করে পরীক্ষা খারাপ দিয়েছি, জানা অঙ্ক ভুল করেছি। কেন? কারণ আমি জানি পরীক্ষা খারাপ করলে আপনি ডেকে পাঠাবেন। এর আগে একজন পরীক্ষা খারাপ করেছিল, আপনি ডেকে পাঠিয়েছিলেন। আমি আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। কি কথা বলতে চাও? আমি কি আপনার দিকে তাকিয়ে কথা বলতে পারি রানীমা? পারো। পিপলি রানীমার দিকে তাকালো। রানীমাও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না তিনি খুব রাগ করেছেন, বরং মনে হচ্ছে তিনি মজা পাচ্ছেন। পিপলি বেগম। জি রানীমা, বলো কি বলতে চাও? পিপলি কি বলবে গুছিয়ে নিল। যদিও রানীমাকে এখন আর ভয় ভয় করছে না, তবুও তার কাছে সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে। মাথা ঝিমঝিম করছে, শরীর হালকা লাগছে, একটু যেন ফুর্তি ফুর্তিও ভাব হচ্ছে। এরকম হচ্ছে কেন? খাবারটার জন্যে হচ্ছে? রানীমা বললেন,
চুপ করে আছো কেন? শুরু করো, আমি তোমার কথা শোনার জন্য অপেক্ষা করছি। রানিমা, আপনার সঙ্গে দেখা হলে যে কথাটা বলতে হয় সেই কথাটা আমি ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়েছে। হে পিপিলিকা সম্প্রদায়ের মহান রানী, আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। রানিমা বললেন, তোমারও মঙ্গল হোক, কল্যাণ হোক। রানিমা, এখন আমি বলি কী জন্য এসেছি, বলো। বলার আগে আমার খুব নাচতে ইচ্ছে করছে। রানিমা, আমি কি একটু নাচতে পারি? বেশি নাচবো না, অল্প একটু নাচবো। বেশ তো, নাচো। আমি অনেক দিন নাচ দেখি না। পিপলি বেগম ঘুরে ঘুরে খানিকক্ষণ নাচলো, গুনগুন করে নাচের সঙ্গে গানও গাইলো। নাচতে পিপলির সবসময় ভালো লাগে, আজ যেন আরও ভালো লাগলো। মনে হলো সে সারা। তোমার নাচ কি শেষ হয়েছে পিপলি? জি রানিমা। এখন বলো, কি বলতে এসেছো? আপনাকে আমি পছন্দ করি না রানিমা। আমাকে তুমি পছন্দ করো না? না। শুনে দুঃখিত হলাম। আমার উপর কি তোমার প্রচণ্ড রাগ আছে? আছে। তোমার কি ইচ্ছে করছে আমাকে মেরে ফেলতে? হ্যাঁ, ইচ্ছে করছে। বলো কেন ইচ্ছে করছে? পিঁপড়ি নাচতে নাচতে খানিকটা ক্লান্ত হয়ে পড়ল। সে আবার কথা বলতে শুরুর আগে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেব। রানিমা, বলো, আমি শুনছি। আমরা সবসময় বলি, পিপিলিকা সম্প্রদায়ের মহান রানী, আপনার মঙ্গল হোক, কল্যাণ হোক। আমরা সবসময় আপনার মঙ্গল চাই, কল্যাণ চাই, কিন্তু আপনি আমাদের মঙ্গল চান না। এরকম কথা কেন বলছো? রানিমা, আমি অনেক চিন্তা করেছি, চিন্তা করে বের করেছি। কিভাবে বের করেছি বলবো রানিমা? বলো। কালো পিঁপড়াদের সঙ্গে আমাদের একবার যুদ্ধ হলো, আপনার কি মনে আছে রানিমা? মনে আছে। আমার স্মৃতিশক্তি ভালো পিপলি বেগম। আমার স্মৃতিশক্তি খুবই ভালো, আমার সব কিছুই মনে থাকে, আমি কিছুই ভুলি না। যুদ্ধের কথা আমার মনে আছে। সেই যুদ্ধে তোমার বাবা কালো পিঁপড়াদের হাতে বন্দী হয়েছিলেন, এই খবরও আমি জানি। তোমার বাবার জন্যে দুঃখ হয়। কিন্তু রানিমা, যুদ্ধ শুরু হবার পর যখন আমাদের অবস্থা খুব খারাপ হলো, তখন আরও সৈন্য পাঠানোর জন্য খবর পাঠানো হলো। আপনি বললেন প্রয়োজন নেই। আমাদের কিন্তু তখনও অনেক সৈন্য ছিল, আপনি ইচ্ছা করলেই সৈন্য পাঠাতে পারতেন। আমাকে তো সব কিছু ভাবতে হয় পিপলি। খাবার নিয়ে সামান্য যুদ্ধে যদি আমার সব সৈন্য চলে যায়, তাহলে কিভাবে হবে? আমরা কত আপদ বিপদের মধ্যে বাস করি, আমাদের শক্ত সৈন্যবাহিনী দরকার। তুমি তো জানো না পিপলি, পিঁপড়াদের সবাই সৈন্য হয় না। যাদের জন্ম হয় মাথার কাটা নিয়ে, তারাই হয় সৈন্য। 10,000 ডিম ফুটে বাচ্চা বের হলে দেখা যায় এদের মধ্যে সৈন্য মাত্র 20-25টা। হ্যাঁ, তাও ঠিক রানিমা, হাজার হাজার ডিম ফুটে বাচ্চা হয়। আপনি নিজে পরীক্ষা করে দেখেন এদের মধ্যে কজন সৈন্য। তাদের আপনি বাঁচিয়ে রাখেন, বাকিদের মেরে ফেলেন। এটা কি ঠিক রানিমা? অবশ্যই ঠিক। পিঁপড়ার রানী কখনো ভুল কাজ করতে পারে না, ভুল কাজ করার তাদের নিয়ম নেই। সব পিঁপড়াদের বাঁচিয়ে রাখলে অবস্থা কী হতো ভেবে দেখো। পিঁপড়ার সংখ্যা যেত বেড়ে। এদের কোত্থেকে খাবার দিতাম? এদের বাড়ির ব্যবস্থাই বা কীভাবে করতাম? কাজেই পিঁপড়ার সংখ্যা বাড়ানো যাবে না। পিঁপড়ার সংখ্যা বাড়ানো যাবে না, কিন্তু সৈন্যর সংখ্যা বাড়ানো যাবে। আপনার সৈন্য বাড়ছে হু হু করে, আপনার সৈন্য বাড়ছে হু হু করে বাড়ছে। তুমি তো ভুল কথা বললে পিপলি, খুব ভুল কথা। আমার সৈন্য তো বাড়ছে, আমাদের সৈন্য বাড়ছে। ওই সৈন্যরা তুমি যখন বিপদে পড়বে তখন তোমার পাশে দাঁড়াবে। তা কিন্তু রানিমা দাঁড়ায়নি। আমাদের শত শত কর্মী পিঁপড়া কালোদের হাতে ধরা পড়ল। আমরা দল বেঁধে ছুটে গেলাম আপনার কাছে, আপনি আমাদের সঙ্গে দেখাও করেননি। রানীর নিয়ম তুমি জানো না পিপলি। রানী শুধু তাকেই দেখা দেন যাকে তিনি ডেকে পাঠান। তোমাকে আমি ডেকে পাঠিয়েছি বলেই দেখা দিয়েছি। তোমার কি আরও কিছু বলার আছে? আছে। বলো, আমি শুনছি। আমি খুব মন দিয়ে তোমার কথা শুনছি। আবারও কালো পিঁপড়াদের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে। আপনি সৈন্য পাঠাননি, আপনি সাধারণ পিঁপড়াদের পাঠিয়েছেন। এরা যুদ্ধ করতে জানে না, এরা যাচ্ছে আর মারা যাচ্ছে। মৃত্যু খুব স্বাভাবিক ব্যাপার পিপলি, সবাইকে মরতে হয়, মৃত্যু নিয়ে দুঃখ করতে নেই। আপনার সৈন্যরা যুদ্ধ করবে না? প্রয়োজন হলেই করবে, প্রয়োজন এখনও হয়নি। পিপলি, কথা বলতে বলতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ। তুমি কি আরও কিছু খাবে? না। আমি কি বলি জানো? আমি বলি কিছু খেয়ে নাও। রানিমার ইঙ্গিতে দুটি পিঁপড়া থালায় করে আরও খাবার নিয়ে এলো, নিশা ফুলের মধু। পিপলি খুব আরাম করে খেলো, এত ভালো লাগলো তার। এবারেও ইচ্ছা করলো থালা শুদ্ধ খেয়ে ফেলতে। শুধু তাই নয়, তার নাচতেও ইচ্ছা করলো। এই খাবারের মধ্যে কি কি আছে যা খেলে এমন হয়? খুব আনন্দ হয় বা ভয় কেটে যায়? মনের মধ্যে যেসব লুকানো কথা আছে সেসব বলে ফেলতে ইচ্ছা করে? রানিমা, বলো পিপলি বেগম। আমার গান গাইতে ইচ্ছা করছে, নাচতে ইচ্ছা করছে। বেশ তো রানিমা, বলো পিপলি। আমাদের বাড়ির খুব অভাব, মাটির অভাবে বাড়ি তৈরি হচ্ছে না। মাটি আনতে হয় অনেক দূর থেকে, পথে পথে বিপদ। শত শত পিঁপড়া মাটি আনতে গিয়ে মারা পড়ে রানিমা। যে কোনো কাজেই বিপদ আছে পিপলি। খুব কাছেই এক জায়গায় মাটি পাওয়া গিয়েছিল রানিমা,
অনুসন্ধানী পিঁপড়া খুব ভালো মাটির খোঁজ এনেছিল। বাড়ি তৈরির এত ভালো মাটি নাকি হয় না। আপনি সে মাটি পছন্দ করেননি। আপনি চেয়েছেন দূরের জায়গা থেকে মাটি আনতে। হ্যাঁ, তা চেয়েছি। দূরের মাটির খুব সুন্দর গন্ধ। আমি সুঘ্রাণ পছন্দ করি। আমার কিন্তু অন্য কথা মনে হয়। আমার কি মনে হয় জানেন রানীমা? আমার মনে হয় আপনি সবাইকে দূরের পথে পাঠান, যাতে তারা মারা পড়ে, কারণ আপনি পিঁপড়ার সংখ্যা কমাতে চান। তোমার বুদ্ধি ভালো পিপলি। আসলেই আমি পিঁপড়ার সংখ্যা কমাতে চাই। আমরা সংখ্যায় কম থাকলে আমাদের খাদ্যের অভাব হবে না। রানীকে অনেক কিছু ভাবতে হয় পিপলি, অনেক কিছু। আপনি অনেক কিছু ভাববেন না। আপনি শুধু নিজের কথাই ভাবেন। আপনি শুধু নিজের কথাই ভাবেন। তোমার কথা কি শেষ হয়েছে? হয়েছে। তুমি যখন নাচানাচি করছিলে তখন তখন তোমার পা লাল দাগের ভেতরে পড়েছিল। লাল দাগে পা পড়া কি তা তুমি জানো পিপলি? জানো না? জানি। যদি জানো তাহলে বলো তো এর কী শাস্তি? নির্বাসন। নির্বাসনের শাস্তি আগে ছিল, এখন তা বদলেছি। এখন থেকে শাস্তি হচ্ছে মৃত্যু। আগুনে পুড়িয়ে মৃত্যু। আগুনে পুড়িয়ে মৃত্যু? রানীমা, আমার পা কিন্তু লাল দাগে পড়েনি। আমি খুব সাবধান ছিলাম। রানীর সঙ্গে তর্ক করার শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড, আগুনে পুড়িয়ে মৃত্যু। এই শাস্তি কবে থেকে চালু হলো রানীমা? এখন থেকে, আজ থেকে। তবে তোমার বয়স অল্প এবং আমি দয়া দেখাতে ভালোবাসি বলেই তোমাকে নির্বাসন দিব। আগুনে পুড়িয়ে মারব না। তোমার নির্বাসন হবে অন্ধকূপে। সেখানে আলো নেই, বাতাস নেই, খাদ্য নেই। তোমার মৃত্যু হবে, তবে কিছুদিন বেঁচে থাকবে। কিছুদিন বেঁচে থাকাও তো ভাগ্যের ব্যাপার, তাই না পিপলি বেগম? জি রানীমা, ভাগ্যের ব্যাপার। আপনার অসীম দয়া। রানীমার নির্দেশে মেয়ে সৈন্যরা এসে পিপলিকে ধরে নিয়ে যায়। পিপলি অবাক হয়ে দেখল মেয়ে সৈন্যরাও সবাই অন্ধ। তারা তাকে ধরে নিয়ে যাচ্ছে কূপের দিকে। পিপলি বেগম বলল, অন্ধকূপে ফেলার আগে আমি কি আমার মা এবং দাদিমার সঙ্গে একটু কথা বলতে পারি? ওরা কর্কশ গলায় বলল, না। পিপলি বলল, আমি কোনো কথা বলবো না, শুধু একবার তাদের দেখব। না। অনেক দূর থেকে দেখব, শুধু একবার। না। তারা পিপলিকে অন্ধকূপে ফেলে দিল। গহীন সেই কূপ। পিপলি পড়ছে তো পড়ছেই, মনে হচ্ছে এই কূপ কখনো শেষ হবে না। ঘর ঘর শব্দে কূপের মুখে পাথর চাপা দেওয়া হলো। চারদিক অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকার ভয়াবহ অন্ধকার। পিপলি ডাকলো, মা, মা গো। কেউ আর ডাক শুনতে পেল না। সে চিৎকার করে কাঁদতে লাগলো। দেওয়ালে ঘা খেয়ে তার কান্নার শব্দ তার কাছেই ফিরে আসছে। মনে হচ্ছে অসংখ্য পিপলি বেগম একসঙ্গে কাঁদছে। গল্প এই পর্যন্ত বলে মতিন সাহেব হাই তুললেন। এবার খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গেলে কেমন হয়? রাত কম হয়নি। তিন মেয়ে একসঙ্গে চেঁচিয়ে উঠল, না না না। নীলু বলল, পিপলি বেগমকে জেলখানায় রেখে গল্প শেষ করা যাবে না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। আমাকে কি করতে হবে তা আমি জানি না। বিলু বলল, বাবা, রানীমাকে আমার এত ভালো মনে হয়েছিল, সে এখন এত খারাপ হলো কিভাবে? তা তো আমি বলতে পারি না মা। তিলু বলল, ওই দেশে রাজা নেই বাবা? না, পোকামাকড়ের দেশে রাজা নেই বললেই হয়। মৌমাছিদের বেলাতেও দেখো, ওদের আছে রানী মৌমাছি। রাজা মৌমাছি বলে কিছু নেই। মৌমাছিদের রানী মহাসুখে থাকে। অন্য মৌমাছিদের কষ্ট করে নিয়ে আসা মধু চুকচুক করে খায়, অন্যরা খেটে মরে তার জন্য। নীলু বলল, অন্যরা খাটাখাটি না করলেই হয়। অন্যরা কেন বলে না, তুমি পচা রানী, আমরা তোমার কাজ করব না, করব না, করব না। মতিন সাহেব বললেন, এরকম কিছু বললে তো হবে না। কীটপতঙ্গের জগতে এই ধরনের কথা বলা যায় না। ওদের জগতের আইনকানুন খুবই কড়া। ওদের জগতের রাজা রানীদের আইন বড়ই কঠিন আইন। নীলু কাঁদো কাঁদো গলায় বলল, আমাদের পিপলি বেগম যে অন্ধকূপে চলে গেল, এখন কি হবে বাবা? দেখা যাক কি হয়। ও কি ছাড়া পাবে? বুঝতে পারছি না। গল্প শেষ হোক, শেষ হলে বোঝা যাবে। মতিন সাহেব আবার শুরু করলেন, চরম বিপদে পিঁপড়াদের কি করতে হয় তা স্কুলে শেখানো হয়। যেমন পানিতে পড়ে গেলে কি করতে হবে, আগুনের কাছে চলে গেলে কি করতে হবে, এই সব। কিন্তু অন্ধকূপে কাউকে আটকে ফেললে কি করতে হবে স্কুলে তা শেখানো হয়নি। কোনো বইয়েও কিছু লেখা নেই। পিপলি বেগম অনেক উঁচু থেকে নিচে পড়েছে, কিন্তু ব্যথা পায়নি। তার কারণ সে স্কুলে বইয়ে পড়েছে উঁচু থেকে নিচে পড়তে গেলে কি করতে হয়। মাটির দিকে পা এবং সুর বাড়িয়ে দিতে হয়। প্রচণ্ড চাপে পা সুর ভেঙে যাবে, তবে ভয় পাবার কিছু নেই। সুর ও পা সবই গজাবে। নতুন পা এবং নতুন সুর হবে আগের চেয়েও মজবুত। পিঁপড়ি প্রচণ্ড ব্যথা পেয়েছে, তার সুর ভেঙেছে, কিন্তু পা ভাঙেনি। সে তীব্র ব্যথা নিয়ে এখন এগোচ্ছে অন্ধের মতো। কেন এগোচ্ছে তাও জানে না। সে বুঝতে পারছে পুরো জায়গাটা পাথরের তৈরি। মাটির তৈরি হলে মাটি ফুটো করে বের হয়ে
বের হবার একটা চেষ্টা অবশ্য করা যেত। অবশ্য সে চেষ্টা করলেও লাভ হতো না, কারণ মাটি ফুটো করার বিদ্যা সে জানে না। পিপলির ভয় ভয় করছে, একা থাকার ভয়, অন্ধকারের ভয়। ভয় কাটানোর জন্য সে বলল, কেউ কি আছে? তার নিজের কথায় দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। বারবার শব্দ হতে লাগলো, কেউ কি আছে, কেউ কি আছে, কেউ কি আছে। ভয় লাগছে, পিপলির প্রচণ্ড ভয় লাগছে। ভয় লাগলে কি করতে হয় স্কুলে পড়িয়েছে। ভয় পেলে নিজেকে প্রশ্ন করতে হয়, কি কি প্রশ্ন করতে হয় তাও বইয়ে লেখা। সেই প্রশ্নের জবাব নিজেকেই দিতে হয়। প্রশ্নগুলির জবাব দিলেই ভয় কমে যাওয়ার কথা। পিপলি নিজেকে প্রশ্ন শুরু করলো, পিপলি, তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ। খুব বেশি ভয় পাচ্ছ? হ্যাঁ। কেন ভয় পাচ্ছ পিপলি? কারণ জায়গাটা খুবই অন্ধকার। তুমি যে ভয় পাচ্ছ তাতে কি কোনো লাভ হচ্ছে? অন্ধকার কমে যাচ্ছে? না। তাহলে ভয় পাচ্ছ কেন? ভয়ে তোমার কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। কাজেই ভয় দূর করো। যা করছিলে করো। তুমি এখন কি করছো? হাঁটছি। তাহলে হাঁটতে থাকো। তুমি কি গান জানো? জানি। গান গাইতে গাইতে হাঁটো। পিপলি গান ধরল, এসো ভাই গান গাই, গান গেয়ে মজা পাই। গাইতে গাইতে পিপলি এগোচ্ছে। হঠাৎ ধমকের সুরে সে চমকে উঠল। কে গান গায়? পিপলি থমকে দাঁড়ালো, ভীত গলায় বলল, আমি। আমি কোনো পরিচয় নয়। আমার নাম পিপলি বেগম। তুমি মেয়ে পিঁপড়া? হ্যাঁ। এসো পিপলি এসো। আজ আমাদের বড়ই আনন্দের দিন। আজ আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হলো। এতদিনের প্রতীক্ষার অবসান হলো। আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কে? আমার নাম অরং। আমি অতি বৃদ্ধ এক পিপীলিকা। রানীমা তোমাকে যেমন নির্বাসন দিয়েছেন, আমাকেও দিয়েছেন। আমার মতো হাজার হাজার পিঁপড়াকেও দিয়েছেন। দিনের পর দিন, মাসের পর মাস আমরা অপেক্ষা করেছি একটি মেয়ে পিঁপড়ার জন্য। আজ তোমাকে পাওয়া গেল। কি আনন্দ, কি আনন্দ! পিপলি অন্ধকারে কিছুই বুঝতে পারছে না, কিন্তু টের পাচ্ছে এই বুড়ো পিঁপড়া যার নাম অরং, সে আনন্দে লাফাচ্ছে, হাততালি দিচ্ছে। অরং কি পাগল? পাগল হবারই কথা। দীর্ঘদিন অন্ধকূপে থেকে থেকে মাথা খারাপ হয়েছে। পিপলি ক্ষীণ গলায় ডাকল, বৃদ্ধ অরং। কি গো মা, আপনি এমন লাফালাফি করছেন কেন? খুব আনন্দ হচ্ছে তো মা, তাই লাফালাফি করছি। আপনি পাগল হয়ে যাননি তো? হতেও পারি, হয়তো আনন্দে পাগল হয়ে গেছি। তুমি সত্যি পিপলি বেগম তো? আমি স্বপ্ন দেখছি না তো? না, আপনি স্বপ্ন দেখছেন না। আপনি দয়া করে আমার হাত ধরুন, হাত ধরে নিয়ে চলুন। আমার ভীষণ ভয় লাগছে। অরং এসে হাত ধরল। তারা হাঁটতে শুরু করলো। মাঝে মাঝে বৃদ্ধ অরং পিঁপড়ির হাত ছেড়ে দিয়ে খানিকক্ষণ নাচানাচি করে নেয়, বিকট শব্দে চিৎকার করে, পাওয়া গেছে, পাওয়া গেছে। পিপলি বেগম চলে এসেছে। তারপর আবার হাঁটা শুরু করলো। তারা নানান সুড়াঙ্গ পার হলো। পথ যেন শেষই হতে চায় না। হাঁটতে হাঁটতে তারা একসময় সুড়ঙ্গ ছেড়ে একটি খালি ময়দানে এসে পড়ল। সেখানে হাজার হাজার পিঁপড়া অপেক্ষা করছে। পিঁপড়াগুলিকে দেখা যাচ্ছে না, কিন্তু এদের নিঃশ্বাসের শব্দ পিপলি শুনতে পাচ্ছে। বৃদ্ধ অরং চেঁচিয়ে বলল, সুসংবাদ! সবার জন্যই সুসংবাদ, বড়ই সুসংবাদ! আমরা পেয়ে গেছি পিপলি বেগমকে। এতদিন যার জন্য আমরা অপেক্ষা করেছি, তাকে আমরা পেয়ে গেছি। সবাই হাততালি দিন। তুমুল হাততালি হলো। শুধু হাততালি না, সবাই একসঙ্গে লাফাতে লাগলো। পিপলি কিছুই বুঝতে পারল না। সে অরাংকে কানে কানে বলল, আমি কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? বুঝবে, কিছুক্ষণের মধ্যেই বুঝবে। তোমাকে সব বুঝিয়ে দেওয়া হবে। আমরা এতদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম। পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি। তাদের লাফালাফি হইচই আর থামতেই চায় না। একসময় তারা বৃদ্ধ অরং এবং পিপলিকে কাঁধে তুলে নাচতে শুরু করলো এবং বিকট স্বরে চেঁচাতে লাগলো, পাওয়া গেছে, পাওয়া গেছে। পিপলি আবারও ফিসফিস করে বৃদ্ধ অরংকে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। বৃদ্ধ অরং বলল, আমাদের পিপলি বেগম কিছুই বুঝতে পারছে না। এখন তাকে আমরা সব বুঝিয়ে দেব। তারপর হইচই বন্ধ করুন। আপনারা হইচই বন্ধ করুন। হইচই থেমে গেল। বৃদ্ধ অরং বলল, পিপলি বেগম, তুমি খুব মন দিয়ে আমার কথা শুনবে। শুধু শুনলে হবে না, কথা শুনবে এবং সেই সঙ্গে বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে বিচার করবে। পৃথিবীতে অসংখ্য পিপীলিকা গোত্র আছে। সব গোত্রই রানী আছে, আমাদের গোত্রেরও আছে। আমাদের রানীদের সঙ্গে অন্য রানীদের কিছু অমিল আছে। অমিলগুলি মন দিয়ে শোনো। এই রানীমা আমাদের কোনো খাবার খান না। যত ভালো খাবারই হোক তিনি পুরোটা ফিরিয়ে দেন, ঠিক না? ঠিক ঠিক। সব গোত্রের পিপীলিকা রানী থাকেন পিপীলিকাদের মাঝখানে। তিনি থাকেন মাঝখানে, তাকে ঘিরে থাকে অন্যরা। তিনি কখনোই আলাদা থাকেন না। আমাদের রানীমা থাকেন আলাদা, অনেক আলাদা।
ঠিক কিনা বলো তো পিপলি? ঠিক ঠিক, সব গোত্রের রানীমার কাছে যাওয়া যায়, কিন্তু আমাদের রানীমার কাছে যাওয়া যায় না। তিনি থাকেন লাল দাগের ভেতরে। সেই লাল দাগের ভেতরে কেউ গেলে সঙ্গে সঙ্গে নির্বাসন। কেন বলো তো পিপলি বেগম? আমি জানি না। চিন্তা করো, চিন্তা করে কিছু পাচ্ছি না। রানীমা লাল দাগ দিয়ে রেখেছেন যাতে কেউ তার কাছে যেতে না পারে। তিনি সাধারণত কাউকে দেখা দেন না, তবু যদি ভুলে কেউ দেখে ফেলে সেজন্য এই সতর্কতা। কারণ কেউ ভালো মতো তাকালেই বুঝে ফেলবে আমাদের রানীমা আসলে অন্ধ। রানীমা অন্ধ? হ্যাঁ অন্ধ। আমাদের রানীমা জন্মান্ধ। সে কি, শুধু রানীমাই নয়, রানীমার প্রাসাদে যারা থাকে তারাও অন্ধ। যে মেয়ে সৈন্যরা রানীমাকে ঘিরে থাকে তারাও অন্ধ। হ্যাঁ তাই তো। এখন বলো, এই পৃথিবীতে কোন প্রজাতি জন্মান্ধ? উই পোকা। এখন বলো পিপলি বেগম, রানীমা কি তোমাকে কোনো খাবার দিয়েছিলেন? নিশা ফুলের মধু। পিপিলিকার কি খাদ্যটা স্কুলে পড়ানো হয়? হয় না? হয়। সেখানে নিশা ফুলের মধু নামের কোনো খাবারের নাম পড়েছ? না। এই খাবার কাদের খাওয়ানো হয় জানো? জানি না। এটা হচ্ছে উই পোকাদের খাবার। উই পোকাদের খাবার? হ্যাঁ, ওরা এই খাবার সংগ্রহ করে, খায়, খেয়ে নাচানাচি করে। এখন কি বুঝতে পারছো আমাদের রানীমা আসলে একটি জন্মান্ধ উই পোকা? এর জন্য তিনি আমাদের খাবার খান না। বুঝতে পারছি। কি ভয়ঙ্কর ঘটনা, তাই না পিপলি? হ্যাঁ, তাই এত বড় একটা ঘটনা অথচ কেউ বুঝতে পারলো না কেন? পারবে না কেন? পেরেছে। অনেকেই বুঝতে পেরেছে, অনেকেই অনুমান করেছে। তবে যারাই অনুমান করেছে তাদেরই জায়গা হয়েছে এই অন্ধকূপে। পিপলি হতভম্ব হয়ে গিয়েছিল। হতভম্ব ভাব কাটতে সময় লাগলো। সে বলল, একটা উই পোকা কী করে আমাদের রানী হয়ে বসলো? অরং দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মাঝে মাঝে পিপিলিকা গোত্রে এরকম হয়। উই পোকা এসে পিঁপড়ার রানীকে মেরে তার জায়গা দখল করে নেয়। কাজটা তারা এমনভাবে করে যেন কেউ কিছু বুঝতে না পারে। জন্মান্ধ উই পোকা অসম্ভব ধূর্ত, তবে আমরা এখন তাকে উচিত শিক্ষা দেব। কিভাবে? সেটা তুমি ঠিক করবে। তুমি যেভাবে শিক্ষা দিতে চাও সেভাবেই শিক্ষা দেওয়া হবে। হুকুম দিতে হবে তোমাকে। পিপলি অবাক হয়ে বলল, আমাকে কেন? তুমি একটা বড় ব্যাপার এখানে ধরতে পারছো না? পিপিলিকা গোত্রের একটা প্রধান নিয়ম হলো রানীর হুকুম ছাড়া তারা কিছু করতে পারে না। তাদের কিছু করতে হলে রানীর হুকুম লাগে। আমরা এই অন্ধকূপে দীর্ঘদিন পড়ে আছি। এই জায়গাটা পাথরের তৈরি, কিন্তু আমরা খুঁজে খুঁজে এমন একটা জায়গা বের করেছি যা মাটির তৈরি। আমাদের কর্মী পিঁপড়ারা অল্প কিছুদিন পরিশ্রম করলেই এই মাটির সুড়ঙ্গ তৈরি করে ফেলতে পারবে, কিন্তু তারা তা করবে না যতক্ষণ না পর্যন্ত রানী হুকুম দিচ্ছেন। এখন পিপলি বেগম, তুমি হবে আমাদের রানী। তুমি আমাদের হুকুম দিবে। আমি রানী? হ্যাঁ, তুমি রানী। এখানে আমরা যারা আছি তারা সবাই পুরুষ। পিপিলিকা গোত্রে পুরুষের হুকুম চলে না, তাদের রানীর হুকুম লাগে। এখন তুমি আমাদের রানী, তুমি হুকুম দিবে, আমরা কাজ শুরু করব। আপনারা মুখে বললে আমি রানী হয়ে যাব, এছাড়া আর উপায় কি? বৃদ্ধ অরং একটু থেমে বলল, পিপলি বেগম এখন থেকে আমাদের রানীমা। রানীর কল্যাণ হোক, মঙ্গল হোক। সবাই একসঙ্গে চেঁচিয়ে বলল, রানীমার কল্যাণ হোক, মঙ্গল হোক। পিপিলিকা গোত্রের মহান রানী, আমরা আপনার হুকুমের অপেক্ষায় আছি। পিপলি বলল, হুকুম দেবার আগে আমি জানতে চাচ্ছি, এই যে দীর্ঘদিন আপনারা বেঁচে আছেন, কিভাবে বেঁচে আছেন? খাদ্য পেয়েছেন কোথায়? বৃদ্ধ অরাং বলল, সেই দুঃখের কাহিনী আপনার না শোনায় ভালো রানীমা। আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করেছি। এছাড়া আমাদের উপায় ছিল না। আমরা জানি পিপিলিকা গোত্রের কাছে আমরা অপরাধ করেছি। অপরাধের যে শাস্তি আপনি দিবেন সেই শাস্তিই আমরা মাথা পেতে নেব। পিপলি বললেন, আপনারা অপরাধ করেছেন, বিশেষ ভয়ঙ্কর পরিস্থিতির কারণে অপরাধ করেছেন বলেই আমি তা ক্ষমা করলাম। এখন আপনাদের মধ্যে যারা কর্মী তারা সুড়ঙ্গ খোঁড়ার কাজে লেগে যান। যারা কর্মী নন তারাও সুড়ঙ্গ খোঁড়ার কাজে সাহায্য করবেন। সুড়ঙ্গ খোঁড়া শেষ হবার পর কি করব রানীমা? তা ঠিক করা হবে যখন আমরা অন্ধকূপ থেকে বের হব, তখন আপনারা কাজে লেগে পড়ুন। শুধু বৃদ্ধ অরং থাকবেন আমার পাশে, আর সবাই কাজ করবেন, আর সবাই কাজে যাবেন। সব পিঁপড়া একসঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়ল। বৃদ্ধ অরং রইল পিপলি বেগমের কাছে। পিপলি ফিসফিস করে বলল, সুড়ঙ্গ খোঁড়া শেষ হলে আমরা কি করব? অরং বলল, তা তো রানীমা আপনাকেই ঠিক করতে হবে। আপনি আমাকে বুদ্ধি দেবেন না? পিপিলিকা গোত্রে রানীকে বুদ্ধি দেবার নিয়ম নেই। শুনুন বৃদ্ধ অরং, আমি সব পুরনো নিয়ম কারণ ভাঙব। আমি করব নতুন নতুন নিয়ম। আমার নতুন নিয়মে আপনি বা আপনার মতো যারা জ্ঞানী তারা আমাকে বুদ্ধি দিতে পারবেন। এখন আমাকে বুদ্ধি দিন। বৃদ্ধ অরং বলল, উই পোকা রানীকে খুব সহজেই হারানো যাবে। জন্মান্ধ উই পোকা আলো সহ্য করতে পারে না। আমরা এমনভাবে মাটি ফুটো করব যেন আলো গিয়ে পড়ে উই পোকার রানীর প্রাসাদে, এতেই কাজ হবে। এছাড়া আর কি কোনো বুদ্ধি আছে আপনার কাছে?
আমরা মাটি ফুটো করে সরাসরি উইপুকা রানীর প্রাসাদে চলে যেতে পারি। তখন আমাদের যুদ্ধ করতে হবে রানীর নারী সৈন্যদের কাছে। সেই সব সৈন্যদের সবাই অন্ধ, কাজে আমাদের যুদ্ধে জেতার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া একবার সত্য প্রকাশ হয়ে পড়লে পিপিলিকা সৈন্যরা আমাদের পাশে এসে দাঁড়াবে। মাটি কেটে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু হয়েছে। বিপুল উৎসাহে সবাই মাটি কাটছে। নতুন রানী পিপলি বেগম এগিয়ে গেল, শান্ত গলায় বলল, আমিও মাটি কাটব, আমাকে দেখিয়ে দিন কিভাবে মাটি কাটতে হয়। অরাং অবাক হয়ে বলল, আপনি হচ্ছেন সবার রানীমা, আপনি সুড়ঙ্গ কাটবেন তা কি করে হয়? সবাই কাজ করবে, আমি বসে বসে দেখব, তা হয় না। তাছাড়া আমি তো আপনাদের বলেছি আমার রাজত্বের নিয়মকানুন আলাদা। আজ থেকে নতুন নিয়ম, কেউ বসে থাকতে পারবে না, সবাইকে কাজ করতে হবে। সুড়ঙ্গ কাটা হয়েছে। আলো এসে পড়েছে অন্ধকূপে। দলে দলে পিঁপড়া বের হয়ে আসছে। সবার সামনে আছে নতুন রানী পিপলি বেগম। নতুন রানীর মুখে হাসি হাসি হলেও চোখ দুটি বিষণ্ণ। তার সামনে অনেক সমস্যা, অনেক দায়িত্ব। সবাই তাকিয়ে আছে তার দিকে। সে এক বিশাল গোত্রের রানী, তার চোখ বিষণ্ণ তো হবেই। মতিন সাহেব হাই তুলে বললেন, গল্প শেষ, মায়েরা চলো ভাত খাই। খাবার পর সবাই ঘুমোতে যাও। তিলু বিলু খাবার টেবিলে চলে গেল। শুধু নীলু গম্ভীর মুখে বসে রইল। মতিন সাহেব বললেন, কি হলো মা, তুমি এমন কঠিন মুখ করে বসে আছো কেন? নীলু রাগীওয়ালায় বলল, বাবা, গল্প মোটেও শেষ হয়নি, তুমি শেষটা এখনও বলনি। শেষটা না বললে আমি ঘুমোতে যাব না। মতিন সাহেব বললেন, শেষটা কি মা? শেষটায় নতুন রানী পিপলি বেগম উইপুকা রানীকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আচ্ছা বেশ, তাড়িয়ে দিল, তারপর পিপলি বেগম বলবে, এখন থেকে পিঁপড়াদের আর স্কুলে যেতে হবে না। সে কি? ওদের স্কুলের কোনো দরকার নেই বাবা, ওদের স্কুল ভালো লাগে না। তোমার স্কুল ভালো লাগে না বলে ওদেরও ভালো লাগবে না? তা তো না, ওদের স্কুল খুবই ভালো লাগে। না বাবা, তুমি জানো না ওদের স্কুল ভালো লাগে না। আচ্ছা বেশ, ওদের স্কুল ভালো লাগে না। পিপলি বেগম বলবে, আজ থেকে স্কুল নেই, পড়াশোনা নেই, সবাই শুধু আনন্দ করবে, হইচই করবে। ঠিক আছে, করবে। আর পিপলি বেগম বলবে, এখন থেকে দেশে কোনো সৈন্য থাকবে না। তা কী করে হয় মা? সৈন্য ছাড়া ওদের চলবে কি করে? ওদের সৈন্য ভালো লাগে না বাবা, ওরা সৈন্যকে ভয় করে। তুমি ভয় করো, কিন্তু তাই বলে ওরা কেন ভয় করবে? না, ওরাও করে। আচ্ছা বেশ, ওরাও করবে। এখন খেতে চলো মা, যাও মা। রাতের খাবার শেষ করে নীলু বাবার গলা জড়িয়ে ধরে ঘুমাতে গেল এবং একসময় ঘুম ঘুম গলায় বাবার কানে কানে বলল, বাবা, আমার খুব পিপলি বেগম হতে ইচ্ছা করছে।